প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, পঞ্চম দিনে পড়ল ইরান ও ইসরায়েলের সংঘাত। অনড় দুই পক্ষই চালাচ্ছে পাল্টাপাল্টি হামলা, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের গোয়েন্দা প্রধান সহ 2 কর্মকর্তা। এখন পর্যন্ত ইসরায়েলের 24 জন এবং ইরানের 224 জন নিহত হয়েছেন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার পাশাপাশি 220টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। এদিকে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানিদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। চীনের অভিযোগ, 2 দেশের সংঘাতের আগুনে ঘি ঢালছে ট্রাম্প। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে উন্নত 7 দেশের জোট G7। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম। দেশ দুটির অনড় অবস্থান সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা করছেন কেউ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি কি। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা, নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডার ডক্টর রাকিব আল হাসান, এবং অনলাইনে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, জনতা দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, এবং আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দা দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা বিষয় ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি কি। প্রথমেই শুরু করতে চাই অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অর্থাৎ যুদ্ধ তো চলছে, তারও জুন থেকে যুদ্ধটা শুরু হয়েছে এবং জানেন যে একটা বিস্তৃত পরিবেশে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনের একটি প্রভাব দেখা যাচ্ছে। এই মুহূর্তে যুদ্ধটার কারণটাকে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এটা আলোচনা চলছে, 6ষ্ঠ দফা আলোচনা যখন শুরু হওয়ার পথে, ঠিক সেই মুহূর্তে এই যুদ্ধটা হওয়ার কারণটাকে, আক্রমণটার কারণটা? আমার কাছে যেটা মনে হয়, দেখুন, প্রথমত এর যে কয়টি কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে গিয়ে আদর্শিক যে দ্বন্দ্ব কিংবা মনস্তাত্ত্বিক যে লড়াই, সেটা গিয়ে আমি প্রথম রাখবো। কারণ হচ্ছে আপনি জানেন যে ইসরায়েল এবং ইরান জাতিগতভাবেই দুটো রাষ্ট্র একটি অন্যটিকে আপনার প্রতিহত করা কিংবা প্রতিঘাত করার চেষ্টায় লিপ্ত। এর কারণটা এরকম যে, ধরুন 1906 যদি আমরা ফিরে যাই, অর্থাৎ ইরানের যখন প্রথম কনস্টিটিউশনাল রেভলিউশন হয়, সেই রেভলিউশন থেকে শুরু করে অর্থাৎ আপনি 1979 পর্যন্ত, অর্থাৎ মোহাম্মদ রেজা শাহ পাহলভি পর্যন্ত, এই পুরো সময়টুকু জুড়ে কিন্তু ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক যে খারাপ ছিল তা কিন্তু না। যদিও ইসরায়েলের জন্ম 1948 সালে, কিন্তু এই পুরো সময়টায় দেখা যায় যে তৎকালীন যে শাসন ব্যবস্থা ছিল ইরানের, সেই শাসন ব্যবস্থায় কিন্তু এক ধরনের, আমরা বলতে পারি যে আধুনিক কিংবা বিজ্ঞান মনস্ক এবং পশ্চিমা যে সংস্কৃতি, সেটা দ্বারা প্রভাবিত একটা রাজনৈতিক ব্যবস্থা এবং এক ধরনের ডেমোক্রেটিক প্র্যাকটিস, যার মধ্য দিয়ে ইরান বেড়ে ওঠে। সংকটটা তৈরি হয় তখন যখন 1979-এ, অর্থাৎ মোহাম্মদ রেজা শাহ পাহলভি যখন তার ক্ষমতা ছেড়ে যেতে হয়, অর্থাৎ আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির কাছে, এবং তিনি যখন নির্বাসিত হন এবং নির্বাসনে থাকা খামেনি যখন দেশে প্রবেশ করেন এবং ইসলামিক রিপাবলিক যখন প্রতিষ্ঠিত হয়, তখন আপনি জেনে থাকবেন যে শিয়াদের যে প্রভাবিত ওই রকমের যে কনস্টিটিউশন, মজলিস কিংবা পার্লামেন্ট যেটা তৈরি হয় এবং যে আইন কানুন যেগুলো তৎকালীন সময়ের যে প্র্যাকটিস, সেগুলোর যে ধারাবাহিকতা, অর্থাৎ সেই 79 থেকে এখন পর্যন্ত যেটাকে ইসরায়েল মনে করে যে রেজিমগুলো চলছে, এবং এরা এই ক্ষমতায় আসার পরে এবং ইসলামিক
রিপাবলিক হওয়ার পরে তারা সুস্পষ্টতই একটি ঘোষণা দেয়, সেটা হচ্ছে এরকম: তারা ইসরায়েল নামের যে রাষ্ট্র মধ্যপ্রাচ্যের পেটের মধ্যে রয়েছে এটার অস্তিত্বকে তারা স্বীকার করে না। এটা হচ্ছে প্রথম কথা। ঠিক তেমনি এক ধরনের জিউস কিংবা হচ্ছে গিয়ে আপনি জিওনিজম, কিংবা আমরা যদি বলি হচ্ছে গিয়ে আপনার অপরদিকে আপনার পার্সিয়ানদের যে এক ধরনের সুপিরিয়ার যে কমপ্লেক্স, অর্থাৎ ধরুন দুটো রাষ্ট্রই কিন্তু আপনি জ্ঞান বিজ্ঞান অর্থাৎ তথ্য প্রযুক্তিতে ইসরায়েলিরা যে রকমের বা আপনার আমরা জুজদের যেভাবে শ্রেষ্ঠ মনে করি, ঠিক তেমনি আপনি খেয়াল করে দেখুন সারা পৃথিবীতে ইসলামী যে রাষ্ট্রগুলো রয়েছে কিংবা খোদ আরব ওয়ার্ল্ডে আমরা যে 52টার মতো রাষ্ট্র দেখি, তাদের মধ্যে সব থেকে ধরুন আপনি স্কলারি বলেন, একাডেমিক জায়গা বলেন, বিজ্ঞান বলেন, টেকনোলজি বলেন, এতে ইরান কিন্তু অ্যাডভান্স লেভেলে বিলং করে। আর্ট অ্যান্ড কালচার অনেক কিছুই। এবং যে কারণে এখানে ইভেন এই যুদ্ধে আপনি যে যুদ্ধের কথা বললেন যে 12 তারিখ থেকে যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে যে আপনার মিসাইল বলেন কিংবা আমরা যে ড্রোন ইউজ করা হয়েছে, হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু ইরানের তৈরি। এবং ঠিক তেমনি ইসরায়েলেরও কিন্তু অর্থাৎ যে সুপিরিয়র যে জায়গাটা, সারাগুলো পৃথিবীকে লিড দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা রয়েছে বলে এখানে আমার কাছে মনে হয় এটা হচ্ছে আদর্শ বা মনস্তাত্ত্বিক। এবার আসেন দ্বিতীয় কারণটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু তাদের মূল জায়গাটা ছিল সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার উইপন। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ ইসরায়েল মনে করে আসছে যে ইরান আপনার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে যাচ্ছে এবং সমরাস্ত্র তৈরির জন্য যেসব ইউরেনিয়াম তাদের কালেক্ট করা দরকার, তারা গত 1 দশকের বেশি সময় ধরে রাশার সাথে অর্থাৎ রাশিয়ান ফেডারেশনের সাথে এক ধরনের সামরিক জয়েন্ট ভেঞ্চারে এই কাজগুলো করছে, যে কারণে তাদের এক ধরনের জেনোফেবিয়া কাজ করে ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায়, যে কারণে তারা মনে করে যে তারা সেফ অ্যান্ড সিকিউরিটি না, এবং তাদের ওই অস্তিত্ব রক্ষার জন্য অর্থাৎ তারা যে আর্টিফিশিয়াল একটা স্টেট মধ্যপ্রাচ্যের পেটের মধ্যে, সেই স্টেটকে সারভাইভ করার জন্য তারা হুমকি মনে করে ইরানকে। এবং যে কারণে তারা এই এখন আপনার যে প্রশ্নটা যে অর্থাৎ 6ষ্ঠ দফা সিরিজ বৈঠক চলতেছিল, ঠিক তার আগে কেন এই হামলাটা? তার আগে যে এটা একটা আপনি বলতে পারি আমরা, ধরুন কনস্পিরেসি থিওরি যারা বিশ্বাস করেন তাদের দৃষ্টিতে এটা এরকমের যে ধরুন এই ডায়ালগটা সফল হতে যাচ্ছিল এবং সফল হতে গেলে সীমিত পরিসরে হলেও ইরান কিন্তু তার সেফটি বা সিকিউরিটির জন্য এবং তার অধিকারের জায়গা থেকে সে কিন্তু এই কর্মকাণ্ড পরিচালিত করতে পারতো, অর্থাৎ পারমাণবিক অস্ত্র নিয়ে যে তার কর্মপরিকল্পনা সেটা কিন্তু সে করতে পারতো। কিন্তু যখনই দেখছে যে এটা হচ্ছে গিয়ে অর্থাৎ তারা তাদের গোলে পৌঁছতে যাচ্ছে, তখন হচ্ছে আর তারা তড়িঘড়ি করে ওই বৈঠকের নামে বৈঠক তারা ঠিকই রেখেছে, কিন্তু অন্যদিকে তাদের মিত্র দেশ ইসরায়েলকে তারা প্রিপারেট করেছে। এর পাশাপাশি সর্বশেষ যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে দীর্ঘদিন আমরা যে যুদ্ধটা দেখি অর্থাৎ মধ্যপ্রাচ্যে, বিশেষ করে প্যালেস্টাইনে সর্বশেষ যে যুদ্ধ সংগঠিত হয়, ইসরায়েল যে অ্যানেক্সেশন করে কিংবা অকুপাই করার চেষ্টা করে, সেখানে কিন্তু তারা প্রতিবন্ধকতা মনে করে একমাত্র ইরানকে। কি কারণে? ইরান সম্মুখ ফ্রন্টে সেখানে যুদ্ধ না করলেও ওখানে 3 ধরনের আপনার সংগঠন যারা পার্টিসিপেট করেছে, লাইক আপনি হামাস, হিজবুল্লাহ এবং হুতিস, এই 3টি সংগঠনই হচ্ছে গিয়ে ইরানের অর্থায়নে ইরানের সমরাস্ত্র দ্বারা পরিচালিত হয় এবং ইসরায়েল মনে করে এই প্রক্সি ওয়ারটা মূলত ইরানের নেতৃত্বে হয়েছে। কাজেই এই প্যালেস্টাইনকে যখন তারা স্তিমিত করতে পেরেছে, অর্থাৎ আপনি জানেন যে গাজা স্ট্রিপে এখন আসলে সয়েল ছাড়া কিছুই নেই, সেখানে মানুষের যে নির্মম হাহাকার কিংবা হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো এরপরে তাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ইরান, যেহেতু ইরান হচ্ছে এর মূল অনুঘটক। এবং তারা কিন্তু এরপরেও আরেকটা জানান দিয়ে রেখেছে, অর্থাৎ আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু বলেছেন এরপরে তার সেকেন্ড বা নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে পাকিস্তান, অর্থাৎ সে কিন্তু একের পর এক গ্র্যাজুয়ালি আগাচ্ছে। আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে যাচ্ছি ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত। আপনি বলুন যে আপনার কি বিশ্লেষণটা আছে, যেটি বলবার চেষ্টা করুন যে 6ষ্ঠ দফা যেখানে আলোচনা চলছে সেই প্রেক্ষাপটে, অর্থাৎ 6ষ্ঠ দফার আগেই কিন্তু যারা অ্যাচিভ করতে চাইছিল, যেটা জনাব ফজল আলিম রানা বলবার চেষ্টা করুন যে একটা কিছু অ্যাচিভ করতো ইরান, সেই মুহূর্তে আক্রমণটা হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার ব্যক্তিগত মতে আমি যা দেখেছি নিউজে, আমার মতামত হচ্ছে 4টা কারণে ইসরায়েল এই সময়টা বেছে নিয়েছে এই আক্রমণটা ইনিশিয়েট করার জন্য। প্রথমত হচ্ছে যেই দিন 13 তারিখে তারা আক্রমণ করলো তার 2 দিন পরে নেসেট
ইসরায়েলের যে পার্লামেন্ট সেটা ভেঙে দেওয়ার কথা ছিল এবং নতুনভাবে ইলেকশনের আয়োজন করার কথা ছিল। এবং নেতানিয়াহু সরকার যেভাবে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করেছে, গাজাতে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং ইহুদিরা যারা হামাসের দ্বারা ক্যাপচার ছিল তাদেরকে উদ্ধার করার জন্য নেতানিয়াহুর যে ব্যর্থতা, এবং সে বরং শেল ববিং করে আরো ইহুদিদের হত্যা করেছে এই হামাসদের পিছনে। এই কারণে ইসরায়েল সরকারকে আমরা ঘৃণা করি, বাট নিশ্চয়ই ইসরায়েলেও বিবেকবান মানুষ আছে। নেতানিয়াহুর পপুলারিটি কমে যাচ্ছিল দিন দিন, তো আশা করা যাচ্ছিল আগামী ইলেকশনে নেতানিয়াহু তো হেরে যাবে। সো হি নিডেড এ incident to divert public opinion of Israel. That is number one reason. নাম্বার টু রিজন হচ্ছে যে যেটা বললেন আপনারা, ফিফথ রাউন্ড অফ টেবল টক হয়েছে নিউক্লিয়ার, এবং আপনারা জানেন যে ইসরায়েল এনপিটি সিগনেচারি না, নন প্রলিফারেশন ট্রিটি, বাট ইরান সাইন করেছে। সো ইসরায়েল পুরো বিশ্বকে অমান্য করে তারা 150টা না কতটা নিউক্লিয়ার ওপেনের মালিক তারা, যদিও এটাতে সাইন করেন, ইরান কিন্তু করেছে। এবং দি ডিসকাশন ওয়াজ গোয়িং ভেরি ওয়েল, এবং দুই পক্ষই বলছিল যে এবার আমরা ইনশাআল্লাহ সাকসেসফুলি একটা এগ্রিমেন্ট সাইন করতে পারবো। এই ষষ্ঠ সিটিং এর 2 দিন আগে ইসরায়েল এই আক্রমণটা করলো। সুতরাং ইসরায়েল এবং হয়তো পাশ্চাত্য দুনিয়া, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে এই চুক্তিটা ফাইনালাইজ হোক, যদিও এখন বলছে তারা ইরানকে টেবিলে আসা উচিত। তৃতীয় রিজন কারণটা হচ্ছে সিয়া সুন্নি দ্বন্দ্ব। আমি একমত আগের শ্রদ্ধেয় বক্তার সাথে, বাট 1973 সালে যখন ইয়াম কিপ্পুর ওয়ার যুদ্ধ হয় তখন কিন্তু ইসরায়েলের একটা বড় অংশ ইজিপ্ট, মিশর দখল করে ফেলেছিল। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা কোনোভাবে একটা সিজ ফায়ার করে এটা সমঝোতা এসেছিল, এবং তখন পাশ্চাত্য দুনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সিদ্ধান্ত নিল যে ইসরায়েলকে নিরাপদ রাখতে হলে মুসলমানদের মধ্যে বিভেদ প্রয়োজন, এবং আমরা কোন লাইনে আমরা বিভেদটা আনবো, শিয়া সুন্নি লাইনে বিভেদটা আনবো। এবং পাশ্চাত্য দুনিয়া চাচ্ছিল পাহলাবির মাধ্যমে সুন্নিদের যাতে আক্রমণ করা হয়, বাট ইরানের রাজা উনি তখন আলজেরিয়াতে এক সময় গিয়ে 1976-এ একটা চুক্তিতে সাইন করে আসেন যে আমি সুন্নিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না। তখনই পাশ্চাত্য দুনিয়া সিদ্ধান্ত নেয় যে শাহকে দিয়ে কোনো কাজ হবে না, এবং মার্কিন অর্থায়নে এই খামেনিকে তারা নাজাদ, ইরাকের নাজাদ থেকে তুলে নিয়ে ফ্রান্সে নিয়ে যায়, ওখান থেকে এনে তারা ইরানে বসায়। সুতরাং ইসরায়েলের সাথে বরাবরই কিন্তু ঐতিহাসিকভাবে 6ষ্ঠ শতাব্দীতে সাইরুস নামে একজন পার্সিয়ান রাজা, সে ইহুদিদের জেরুজালেমে পুনঃস্থাপন করে, এবং একটা বড় অংশ ইহুদি ওনার সাথে ইরানে প্রত্যাবর্তন করে, এবং একসময় ইস্পাহান এবং নাজাফে ছিল পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ জুজ ইজ টু লিভ ইন ইরান। এবং ইরান যুদ্ধে কিন্তু ইসরায়েল ইরানকে সাপোর্ট করেছে। এই গত 1 বছরে যে 2বার যে গোলাগুলি বিনিময় হলো ইসরায়েল এবং ইরানের সাথে, আমার কাছে এটা একটা ডিজনি ওয়ার্ল্ডের আতশবাতির মতন মনে হয়েছে। বিকজ আমি যখন শত্রুকে 10টা গুলি করব, আমি চাইবো 10 জন না হলে 9 জন শত্রু মারা যাবে, বাট আমি যদি 10টা গুলি করি এবং সবই আকাশে ফুটে যায়, কেউ আহত নিহত না হয়, আমার কাছে এটা একটা খেলা মনে হচ্ছিল। বাট এবার আমি একটু বিব্রত। ইরানে প্রায় 250 মতন নিহত হয়েছে, ইসরায়েলেও হচ্ছে প্রায় 24-25 জন। সো আমি মনে করি যে শিয়া সুন্নি দ্বন্দ্ব, এবং তখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য দুনিয়া কখনো চাইবে না কোনো শিয়া বা সুন্নি কেউ বেশি শক্তিশালী হয়ে যাক, বিকজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক, আপনি যদি বলেন যে শিয়া সুন্নি যে দ্বন্দ্বটা আছে, কিন্তু সৌদি আরব কিন্তু, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বেশ সকল মুসলিম রাষ্ট্রে কিন্তু বেশি নিন্দা জানিয়েছে। সৌদি আরব কিন্তু জানিয়েছেন, সৌদি আরব ইরানের যে দ্বন্দ্বটা আছে শিয়া সুন্নি, সেখানে কিন্তু এই আক্রমণে কিন্তু অর্থাৎ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমি প্রতিক্রিয়াটা কি বলছি, বিকজ ইরান তাদের নিজস্ব টেকনোলজি দিয়ে তৈরি বোমা মেলে তারা এই আয়রন ডোমটা ভেদ করেছে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। আমি মিলিটারিলি আমি মনে করি যে ইরান ইজ অ্যান অ্যাডভান্টেজ, ইসরায়েল ইজ বরং দে আর ফিলিং ইনসিকিউর যে আয়রন ডোমটা তারা ভেদ করেছে। এখন হবে কি, ইরানের এই টেকনোলজি এবং তারা যে দক্ষতা দেখালো, এটাতে দি সুন্নি ওয়ার্ল্ড উইল বিকাম অ্যাফ্রেড, দে ওয়ান্ট টু বাই মোর ওয়েপন, মোর এয়ারক্রাফট, মোর অ্যামুনিশন। সো সিয়া সুন্নি চতুর্থ একটা রিজন আছে আমি মনে করি, যে বর্তমানে ট্রাম্পের যে ইমিগ্রেশন নিয়ে যে একটা প্রবলেম হচ্ছে ইউএসএ তে, এবং যে ট্রেড ওয়ার উনি যে শুরু করেছেন, একটা হাইপোথিসিস বের হয়েছে যে দিস উইল বি ব্যাড ফর দি ইকোনমি অফ ইউএসএ। So USA needs to have a business somewhere else to make some money, and I think war is the best business in this world. এবং এই দ্বন্দ্ব যেটা আমার মতে
1.5 থেকে 2 সপ্তাহের বেশি চলবে না, বাট তখন এই মুসলিম দুনিয়া বিশেষ করে জিসিসি ওয়ার্ল্ড উইল ট্রাই টু বাই মোর ওয়েপন ফ্রম ইউএসএ এন্ড আদার ওয়েস্টার্ন নেশন, সো ইট উইল বি বিগ বিজনেস ফর ইউএসএ। যা আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে আমি যাচ্ছি জনাব ডক্টর রাকিব আল হাসান, আপনার কাছে যাচ্ছি। আপনি জানেন যে এই যুদ্ধের প্রেক্ষাপটে আপনি জানলেন, আলোচনা শুনলেন, কিন্তু 21টি মুসলিম দেশ কিন্তু এর ভিতরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং নিন্দা জানিয়েছে, কিন্তু সেখানে অনেকে বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশের কেন সেখানে নাম নাই বা কেন তারা নিন্দা প্রস্তাব আনে না। এখানে কি মনে হচ্ছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এই মুহূর্তে যুদ্ধের যে পরিস্থিতি আছে এখানে আসলে ইরানের জন্য নিন্দা জানানোটা মানে অ্যাপ্রোপ্রিয়েট না, আসলে সাফিসিয়েন্ট না। কারণ হচ্ছে কি এই মুহূর্তে ইরানের প্রচুর পরিমাণ বোম দরকার। যেটা হচ্ছে ধরেন ব্যালিস্টিক মিসাইল ইরানের, আমরা যুদ্ধ শুরুর আগে শুনেছিলাম যে ইরানের কাছে কোনো রিপোর্ট আমরা দেখেছি 2 থেকে 3 হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে, কোনো রিপোর্টে 3 থেকে 4 হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে। কিন্তু ইরানের সাথে যে ইসরায়েলের আসলে ল্যান্ড কোনো বর্ডার নেই, এবং যেহেতু ল্যান্ড বর্ডার নেই, ইরান কিন্তু আপনার ড্রোন কিংবা অন্য কোনো অস্ত্রতে খুবই শক্তিশালী তারা। কিন্তু এখন এই যেহেতু ল্যান্ড বর্ডার নেই, সেহেতু এই ড্রোন কিংবা অন্য অস্ত্রগুলো সেখানেও খুব বেশি উপযুক্ত না। তো সুতরাং একমাত্র ব্যালিস্টিক মিসাইলই পারে ইরানকে এই যুদ্ধে আরও বেশি টিকিয়ে রাখতে। তো সুতরাং এখন পর্যন্ত আমরা আরেকটি রিপোর্টে দেখেছি, আমি আজকে দেখলাম রয়টার্স এবং মিডল ইস্ট আই রিপোর্ট করেছে, সেখানে দেখলাম যে যদি এই যুদ্ধ 23 তারিখ পর্যন্ত কন্টিনিউ করে তাহলে তাদের ব্যালিস্টিক মিসাইলের পরিমাণ 500 থেকে 1000-এর নিচে নেমে চলে আসবে। এবং এই ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু অতটা ইফেক্টিভও করতে পারছে না, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিরোধ করে তারা সেটাকে করতে পারতেছে না। এবং আপনি দেখুন ইসরায়েল কিন্তু এখানে যাদেরকে মেরেছে তার মধ্যে 20 জন তাদের সশস্ত্র বাহিনীর প্রধান, IGRC প্রধান, অনেক হাই প্রোফাইল লোকদেরকে মেরেছে। এবং সেটা হচ্ছে কি আপনি দেখেন একদম স্পেসিফিক সিগন্যালিং করে, টার্গেটেড কিলিং করে, একদম বিল্ডিং ব্যালিস্টিক মিসাইল ড্রোন ব্যাট করে তখন এইভাবে হত্যাকাণ্ডটি চালিয়েছে, যেটা আসলে ইরান পারেনি। এখন আসলে দেখুন আমাদের মিডিয়ার অ্যাক্টিভিটিগুলো দেখতেছিলাম, যে সেটা হচ্ছে কি আমাদের মিডিয়া খুব দেখাচ্ছে যে ইরানের সফলতা কিংবা ইরান সফলতা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আসলে কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন, সেখানে এখন পর্যন্ত আমি দেখেছি ইরান যথেষ্ট পরিমাণ ব্যাকফুটে রয়েছে। এবং এখানে যদি আপনি দেখেন ইরান যদি শেষ মুহূর্ত পর্যন্ত যদি ইরান ইসরায়েলের অনেক ক্ষতি করেছে। 1973 সালে যে ইজিপ্টের যে সাথে কনফ্লিক্টটা, সেই কনফ্লিক্টের পরে এবারেই প্রথম যে ইসরায়েলকে কেউ ধাক্কা দিয়েছে, কিন্তু ধাক্কা দিলেও সেখানে যে 24 জন মানুষ মারা গেছে, সেই 24 জন মানুষও কিন্তু একেবারে সাধারণ মানুষ। এবং আপনি দেখেন এখানে কিন্তু তাদের খুব বড় সামরিক অস্ত্র বা সামরিক গাছ, সেখানে আপনি যদি দেখেন তেল আবিব কিংবা হাইফার তেল সরবরাহতে তারা আঘাত এনেছে, কিন্তু ওভাবে খুব সিগনিফিকেন্ট কাউকে কিন্তু মানে ইরান আক্রমণ করতে পারেনি। তো সেক্ষেত্রে আপনি দেখুন এখানে যদি আপনি এই যুদ্ধ কন্টিনিউ করতে চান বা কিংবা ইরানেরও কিন্তু যদি সাধারণ মানুষের সমর্থন আপনি পেতে চান শেষ মুহূর্ত পর্যন্ত এই যুদ্ধ কন্টিনিউর জন্য, সুতরাং আপনাকে সেই টার্গেটেড অ্যাচিভমেন্টে পৌঁছাতে হবে। তো সেই ক্ষেত্রেও আমি দেখতেছি যে আসলে ইরানের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে, এবং ইরান আসলে এই যুদ্ধ কতটুকু পর্যন্ত ইফোর্ট করতে পারে এটা একটা প্রশ্ন। ইসরায়েলের ক্ষেত্রেও সেম, কারণ আপনি একটা যুদ্ধ শুরু করলে হয় না, একটা যুদ্ধ আসলে কে জিতবে কে হারবে এটা নির্ধারণ করে আসলে আপনার শেষ পর্যন্ত আপনি কতটুকু। সেটা হচ্ছে কি বাংলাদেশ আসলে কেন প্রতিক্রিয়া জানায়নি? আমার কাছে মনে হচ্ছে দেখুন আসলে বাংলাদেশ আসলে বুঝে উঠতে পারতেছে না যে আসলে তারা কোন দিকে আসলে এটা প্রতিক্রিয়া জানাবে। যেহেতু আমাদের এখানে বুঝে নেওয়ার কারণ কি, অর্থাৎ যেখানে মুসলিম উম্মার কথা বলা হয় বাংলাদেশে, অর্থাৎ মুসলমানদের একটি ইউনিটির কথা বলা হয় সারা বিশ্বব্যাপী, সেই ক্ষেত্রে এখানে সংকোচটা কোথায় আছে? আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে সংকোচটা আসলে যেখানে, সেটা হচ্ছে দেখুন আমাদের ডক্টর ইউনূস এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, এবং আমরা এটাকে যদি খুব যেহেতু আমাদের সাথে ভারতের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং আমরা একটু আমেরিকা ঘেঁষা, এবং মনে হচ্ছে যে পাশ্চাত্যে যে সমর্থন বা সাপোর্টটা রয়েছে, তো সেক্ষেত্রে আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো বুঝে উঠতে পারছে না যে আসলে কোন দিকে এটার আসলে শেষ পর্যন্ত যদি সমর্থনটা দিলে চাপে পড়ে কিনা। এই কারণে আমার মনে হচ্ছে তারা এখনো এই কারণে চুপ রয়েছে। কিন্তু আমার মনে হয় যে এটা আসলে ইরানের পাশে আমাদের মুসলিম দেশ হিসেবে নয়, স্ট্র্যাটেজিকভাবে। কারণ হচ্ছে ধরুন এই ইসরায়েলের এটা যদি ইসরায়েল ন্যূনতম অ্যাচিভমেন্ট তারা অর্জন করতে পারে, তাহলে কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ বা ছোটো ছোটো দেশগুলোর জন্য কিন্তু এটা আরও বেশি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। তো সুতরাং আমি মনে করি যে আসলে অবিলম্বে এই মানে অন্তত এই জেনোসাইড বলেন, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ফিলিস্তিনের ক্ষেত্রেও আসলে ইসরায়েল এই হত্যাকাণ্ড চালিয়েছে। আপনি বলেছিলেন যে পরবর্তী টার্গেট কিন্তু পাকিস্তান যদিও বাদ দিয়ে আমি মধ্যপ্রাচ্য অন্য ছোটোখাটো দেশগুলো কিন্তু ইফেক্টিভ হতে পারে। সুতরাং আমি মনে করি যে অন্য কোনো ইকুয়েশন বাদ দিয়ে হলো আমাদের সরকারের এই ইরানের পাশে আপাতত থাকা উচিত, কারণ ইরান যেটা করছে সেটা হচ্ছে একেবারে আনইথিক্যালি লিগালিভাবে তারা অ্যাটাকটি করেছিল, তারাই শুরুটা করেছিল। এবং আমি মনে করি যে সুতরাং এই আনএথিক্যাল এবং ইলিগেলের জিনিসটা যদি আপনি প্রশ্রয় দেন, তাহলে এটা পরবর্তীতে আরও দেশগুলোকে খুব বাজেভাবে ইফেক্ট। ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান। এই পর্যায়ে আমি যাচ্ছি জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। যে প্রসঙ্গটি অনেকেই বলবার চেষ্টা করছে বা আলোচনায় আসছে, মানুষের আগ্রহ আছে, সেটি হচ্ছে যে সামরিক দিক দিয়ে কম্পেয়ারটা ইসরায়েল এবং ইরান, অনেকে বলবার চেষ্টা করেছে যে না অনেক শক্তিশালী তাদের
মিসাইলগুলো আছে, হোমগ্রন মিসাইল, অনেক বিষয় জড়িত আছে, যদি কম্পেয়ার করেন এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে। জি, আপনাকে ধন্যবাদ আজকের বিজ্ঞ আলোচকগণকে। সামরিক শক্তিতে যদি আমরা একটা কম্পারেটিভ স্টাডি করি, তাহলে ইরানের অবস্থান ইসরায়েলের কাছে বেশ নিচে বলতে হবে। এটা তো ওইভাবে বলা যাবে না এক্স্যাক্টলি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি আমরা মূলত এটা আকাশ যুদ্ধই হচ্ছে, আপনি দেখেন ড্রোন, মিসাইল এগুলি ব্যবহার হচ্ছে। সেখানে ইসরায়েলের যে প্রিসিশন গাইডেড যে আপনার আক্রমণ, সেগুলি এত সিভিয়ার যে স্বাধীনতার পরে মানে আধুনিক ইরানে এটা কিন্তু সবচেয়ে বড় তার ভূমিতে হামলা। আমরা যদি ইরান ইরাকের যুদ্ধের পরে চিন্তা করি, এটা সবচেয়ে বড় হামলা। এখন আপনি দেখুন যে ইসরায়েল যে আক্রমণটা করলো, তাতে যে ধরনের এয়ারক্রাফট বা যে ধরনের মিসাইল ব্যবহার করা হলো, সেখানে আপনার F-35 বা এ ধরনের এয়ারক্রাফট ব্যবহার করা হয়েছে। এবং সক্ষমতার জিনিসটা দেখুন, এর আগের বার যখন অক্টোবরে ইরান যখন ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করলো, কয়েকশো মিসাইল, ড্রোন ইত্যাদি ইত্যাদি, অলমোস্ট মানে 98% ইয়ে কিন্তু তারা ভূপাতিত করেছে। তো এখন এটার জন্য আমেরিকা, ইউএসএ সহ অন্যান্য দেশগুলো সহযোগিতা নিয়েছে, তো ফাইন। এবার তারা আগে মেসেজও দিয়েছিল যে এরকম আক্রমণ হতে পারে। বাট এবার দেখুন, আপনি যে পরিমাণ মিসাইল বা ড্রোন ছোড়া হয়েছে, সেই তুলনায় ইফেক্টটা আমার আগের আলোচকটা সুস্পষ্টভাবে বললেন। এখন সবচেয়ে বড় সক্ষমতা যেটা ইসরায়েলের আছে, সেটা হচ্ছে এয়ারক্রাফট, 5th জেনারেশন এয়ারক্রাফট, যেটা কিন্তু ইরানের নাই। 5th জেনারেশন এয়ারক্রাফট বলতে আপনার ডেজেল রাফাল থেকে শুরু করে F-18 বা F-35 এই ধরনের এয়ারক্রাফট গুলিকে বোঝানো হয়। এটা হচ্ছে আই থিঙ্ক ইরানের আছে Su-24 or এরকম, মানে 4th জেনারেশন বা 3rd জেনারেশন, যেগুলি এয়ারক্রাফটের পক্ষে এত লম্বা দূরত্ব অতিক্রম করে ইসরায়েলের ভিতরে অভ্যন্তরে আক্রমণ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখনো যেহেতু আকাশ যুদ্ধ চলছে, সেখানে মানে ইরান ইজ নো ম্যাচ টু ইসরায়েলস মিলিটারি। জনাব শামীম সামগ্রী, একটু প্রশ্ন। কিছুক্ষণ আগে যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের আকাশ আমাদের দখল, অর্থাৎ কোট আনকোট আমাদের দখলে, তাহলে কি ইরানের আকাশটা কি তাহলে যুক্তরাষ্ট্রের দখলে না ইসরায়েলের দখলে? একটি প্রশ্ন। অন্যটি হচ্ছে তিনি বলেছেন যে তিনি জানেন খামেনি কোথায় আছেন, কিন্তু এখনই তাকে হত্যা করা হবে না। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? যুদ্ধটা কার সঙ্গে কার যুদ্ধটা হচ্ছে? না, এখন দেখুন, ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, উনি সবসময় পাগলামি টাইপের বক্তব্য বলেন। আজকে যেমন আপনার ইয়াতে আসার সময় উনি যেটা বলছিলেন যে G7 থেকে ফেরার সময় অনবোর্ড এয়ারফোর্স 1 এয়ারক্রাফটে বলছিলেন যে উই আর লুকিং ফর সামথিং বেটার দেন সিজ ফায়ার। তো তার কথাটা খুব রহস্যময়। আবার এট দ্য সেম টাইম মানে ইরান তেহরানবাসীকে বলেছে তেহরান ভ্যাকেট করার জন্য, সো বড় ধরনের কিছু আলামত ইঙ্গিত দিচ্ছেন। তো সব মিলে যে বিষয়টা খুবই ক্লিয়ার। আপনি নিশ্চয়ই জানেন যে এইমস নামে যে জিউস লবি আছে ইউনাইটেড স্টেটসে, এইটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী। এটা এতই শক্তিশালী যে প্রত্যেক সেনেটর এবং প্রত্যেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে এইমস এর সামনে, মানে ইসরায়েলি যে জিউস লবি আছে, তাদের সামনে গিয়ে শপথ করতে হয় যে কোনো অবস্থাতে আমি ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে দাঁড়াবো না। তারপরে কিন্তু তাদেরকে ফিনান্স করা হয়। সো আপনার এটা একেবারে চোখ বন্ধ করে বলা যায়, ইউনাইটেড স্টেটস যদি বা জিউস লবি যদি এই যুদ্ধকে সাপোর্ট না করে, তাহলে কোনোদিনই ইসরায়েল দাঁড়াতে পারবে না। বাট এটা ফর শিওর শতভাগ এটা নিয়ন্ত্রণে থাকবে, এই সাপোর্টটা ইসরায়েলের পক্ষে থাকবে। মোট কথা হচ্ছে এই চারটা যে আরব ইসরায়েল ওয়ার হয়েছে 48-এ, 56-তে, তারপরে 67-তে বা 73-এ, চারটা যুদ্ধেই কিন্তু আরবরা জিতছিল। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স টেক ওভার করে যুদ্ধের রেজাল্ট মানে ঘুরিয়ে দিয়েছে। সো এবারও এটা ফর শিওর যে ইউনাইটেড স্টেটস যে কোনো শর্তে, যে কোনো মূল্যে ইসরায়েলের পক্ষে দাঁড়াবে এবং সরাসরি যুদ্ধের প্রয়োজন বোধে অংশগ্রহণ করবে। সুতরাং আমরা আকাশ কেন বলছে, ট্রাম্পের যে ইসরায়েল এবং আমেরিকার যে টেকনোলজি, যে প্রেসিশন ইনফরমেশন, তাদের দেখুন আপনি ইরানের ভিতরে ইসরায়েলের ড্রোন ফ্যাক্টরি পাওয়া গেছে। সো এরকম একটা বিপদ, এবং কোন ঘরে আছে আমরা ওপেন সোর্সে দেখতে পেলাম যে একটা ঘড়ির মাধ্যমে ট্র্যাক করা হয়েছে। বিকজ ইসরায়েলিরা এই পরিমাণ গুরুত্বপূর্ণ ভিআইপিদেরকে ট্র্যাক করে তাদের শত্রুদেরকে কে কোথায় যাচ্ছে না, সুতরাং এক্স্যাক্টলি যে রুমে ছিল সেই রুমে কিন্তু অ্যাটাক করেছে। 20 জনের মতো ভেরি আইকনিক, মানে বলতে গেলে ইরানের যে সিকিউরিটি ফোর্সের বা রেভলিউশন গার্ডের যারা একেবারে আইকনিক, এর আগে দেখেন কাসেম সোলাইমানি থেকে শুরু করে এমন কোনো মানুষ নাই গুরুত্বপূর্ণ যাদেরকে তারা হত্যা করেনি। সো দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। সুতরাং এখানে টেকনোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ আছে, তারপরে আপনার সুপেরিয়র ওয়েপন আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েল যেটা পারে, যেমন এয়ার টু এয়ার রিফুয়েলিং করে দেখেন এটা,
যেটা কিন্তু ইরানের সামর্থ্য নাই। সুতরাং আমরা এখানে জনাব শামীম দেওয়ান, আমি আবারও আসবো আপনার কাছে। একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, ইসরায়েল ইরানে যেভাবে হামলাটা করলো, একটা সংলাপের মধ্য দিয়ে এর মধ্যে যে হামলাটা করলো, কিন্তু যেহেতু G7 ওরা একটা পক্ষে নিয়ে নিল, ইসরায়েলের পক্ষে ধনী রাষ্ট্রগুলা, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে ওআইসির তাহলে কাজটা কি? আমরা তো তাদের এখনো কোনো মতামত বা কোনো কিছু পাইলাম না। এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। এ পর্যায়ে আমি যাচ্ছি অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী। আপনি যদি বিশ্লেষণ করেন আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক হিসেবে। ধন্যবাদ। প্রশ্নটা খুবই চমৎকার। দেখুন, বর্তমানে এই যে বিশ্ব ব্যবস্থা, আমাদের এটা জিনিসটা বুঝতে হবে যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই স্ট্রাকচারটা দাঁড় হয়েছে, এবং বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে কিন্তু একটা পরিবর্তনের সূচনা ঘটেছে। এবং মনে হচ্ছে এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থার সোল সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাথে এই G7 সহ এই যে পাশ্চাত্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে, তাদের চ্যালেঞ্জিং একটা ফোর্স হিসেবে কিন্তু IRC দাঁড়িয়ে গেছে, সাথে আছে ইরান। এখন সবাই যেটা বিশ্লেষণে বলছে যে আগামী শতক হচ্ছে এশিয়ার শতক। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ যে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে, এই নিয়ন্ত্রণটা তো তারা হাতছাড়া করতে চায়। ইতিমধ্যেই দেখেন যে চায়না, রাশিয়া এদের একত্র যে গ্লোবাল একটা কনসার্ন, সেখান থেকে তারা ডলারাইজেশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি এই যে ইরান, ইন্ডিয়া, চায়না, রাশিয়া মিলে যে একটা বলয় তৈরি করার চেষ্টা করছে, এই বলয়টাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের এলি এটা কখনোই মানে এস্টাবলিশড হতে দিবে না। এখন এই জায়গাটাতে এই যে এশিয়াকে নিয়ন্ত্রণ রাখার জন্য মিডল ইস্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেখানে কিন্তু ইসরায়েলকে তারা ট্রান্সপ্ল্যান্ট করেছে। এখন এই ট্রান্সপ্ল্যান্টেশনটা কিন্তু আসলে তারা দুই ভাবে করছে। একটা হলো তাদের যেটা হলো যে সামরিক টেকনোলজি, অর্থনৈতিক সুপিরিয়রিটির কারণে তারা এই কাজটা করতে সক্ষম হচ্ছে। দ্বিতীয়ত, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এবং প্রথমত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মুসলিম শক্তির যে পতন, সেই পতন থেকে মুসলিম শক্তি আর উঠে দাঁড়াতে পারেনি। এবং এই যে মুসলিম শক্তি উঠে দাঁড়াতে পারেনি, খিলাফত যে চলে গেল, এইটা কিন্তু এই জিওনিজম এবং খ্রিস্টিয়ানিজম, এই দুটো শক্তির সম্মিলনে কিন্তু এই যে সিভিলাইজেশনাল ক্ল্যাশের জিনিসটা মাথায় রেখে কাজ করা হয়েছে। আপনি দেখবেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ব্রিটেনের শক্তি কমে গেল, তখন কিন্তু উইনস্টন চার্চিল ফুলটন স্পিচের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল যে আমরা এখন এই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে নেই, যে নেতৃত্বটা তোমাদের হাতে নিতে হবে। অর্থাৎ আপনি দেখেন যে সিভিলাইজেশনাল ক্ল্যাশটা কিন্তু মধ্যযুগ থেকে বর্তমান পর্যন্ত প্রবলম্বিত হয়েছে, এবং এই ক্ল্যাশের মধ্যে কিন্তু যদিও আমরা বলছি অনেকগুলো সিভিলাইজেশনাল ক্ল্যাশ আছে, কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু দুইটা সিভিলাইজেশন। এটিকে তো কখনো কখনো ওয়েস্টার্ন স্কলার যেটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনকে হান্টিংটন এটাকে একটা প্রোপাগান্ডা বলে থাকে। এটা আপনি কি বলবেন এই প্রসঙ্গে? না, এটা অবশ্যই প্রোপাগান্ডা না। কারণ হলো যে আয়ার নিয়ে যারা স্টাডি করেন, তারা সেকুলারিজম নিয়ে চিন্তা করেন, রিলিজনকে তারা মাইনাস করার চেষ্টা করেন, কিন্তু রিলিজন কিন্তু সবসময়ই একটা ব্যাকবোন হিসেবে কাজ করে পেছনে, এটা অস্বীকার করা যায় না। এই সিভিলাইজেশনাল ক্ল্যাশটাকে রিলিজনের ব্যাখ্যায় সামনে আনতে চায় না পাশ্চাত্য, যাতে করে এটা ফোকাস না থাকে। এই যে সামনে তারা আনতে চায় না, এইটা একটা বিভ্রান্তি সৃষ্টি করে। এই বিভ্রান্তি সৃষ্টি করার মাধ্যমে দেখেন আরব কান্ট্রিগুলো, যে প্রশ্নটা আমার এই যে টেলিফোনে যিনি করেছেন যে ওআইসি এখানে কি করবে, আসলে ওআইসি তো একটা মানে এটা কোনো মিলিটারি অ্যালায়েন্স। ওআইসি এটা জাস্ট একটা ইকোনমিক অ্যালায়েন্স, এবং আইডিওলজিক্যালি হয়তো একটা এখানে একটা ফ্যাক্টর আছে। কিন্তু আরব কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু এই যে সিভিলাইজেশন ক্ল্যাশ নিয়ে যারা কাজ করছেন, এই যে জিওনিস্ট এবং খ্রিস্টিয়ান, এরা কিন্তু মুসলমানদের মধ্যে পেনিট্রেট করে তাদের মধ্যে কিন্তু আইডিওলজিক্যালি ডিভাইড করে ফেলেছে। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের যে মুসলিম কান্ট্রিগুলো, তারা প্রধানত দুইটা আইডিওলজিতে বিভক্ত, একটা সুন্নি এবং শিয়া। এবং সুন্নিদের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সৌদি আরব কোনোদিনই চাইবে না যে ইরান তাকে সারপাস করুক। এই যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব, এখন যদি ইরান যদি এখানে সার্ভাইভ করে, তাহলে কিন্তু সৌদি আরবের নেতৃত্বটা চলে যাচ্ছে। এই যে জর্ডান আবার দেখেন তার অর্থনীতির কারণে, বিভিন্ন কারণে দেশটা আমাদের বুকের ভেতর
রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। পর্যায়ে আমি যাচ্ছি মেজর ডক্টর নাসিরুদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত। আপনি বলুন যে এই যে বিষয়টা যেটা দাঁড়ালো যে অর্থাৎ টার্গেট ফিক্স আপ করলো 20 জন, অর্থাৎ যারা নিয়ন্ত্রণ করছে সামরিক বাহিনীর ইরানে, তাদেরকে মেরে ফেললো টু দি পয়েন্ট, এই বিষয়টা কীভাবে করলো? এটা কি কোনো ফেলিওর কিনা, অর্থাৎ গোয়েন্দা ব্যর্থতা কিনা, বা কি মনে করেন এই বিষয়টিকে আপনি? ধন্যবাদ আপনাকে, প্রিয় দর্শকদের শুভেচ্ছা। এটা আসলে সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা খুব একটা মানে ব্যতিক্রমী ঘটনা যে একটা প্রথম দিনের একটা সিঙ্গেল স্ট্রাইকে, প্রথম ওয়েভে একসাথে এতগুলো সায়েন্টিস্ট এবং এতগুলো সামরিক কমান্ডার যে মারা গেলেন। এটা বিশেষত আমরা যারা মোটামুটি যুদ্ধ পরিস্থিতিতে কাজ করি বা যারা এই ধরনের সংবেদনশীল কোনো একটা সংস্থায় কাজ করে যেখানে অ্যাটমিক রিসার্চ হয় বা ইয়ে হয়, সেখানে সাধারণত সব এত উচ্চমানের সামরিক কর্মকর্তা বা সায়েন্টিস্টদেরকে একসাথে রাখা হয় না। এবং ঈদের ঠিক পরবর্তী সময়টাতে আপনি দেখেন হয়তো তাদের একটু তাদের ইয়ে ছিল মিলন মেলার মতো বা কোনো একটা হচ্ছে, যে তা না হলে কিন্তু ইরানের মতো একটা মানে সবসময় যে দেশটা আন্ডার ওয়াচ থাকে, কারণ আপনি বৈশ্বিক প্রেক্ষাপটে এই পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু 10টা দেশের মধ্যে 22টা সামরিক ঘাঁটি আছে এই ইউএসের। সেই সামরিক ঘাঁটি থেকে কন্টিনিউয়াসলি কিন্তু তাদের মনিটর করা হচ্ছে এখানে, এবং তাদের একমাত্র এই ইরান ছাড়া আশেপাশে সব কিছুই কিন্তু মোটামুটি সামরিক একটা ঘাঁটির মধ্যে চলে এসছে। ইরানের পাশে আছে আপনি পাকিস্তান, যেটাকে ডোনাল্ড ট্রাম্প বলেছে পরবর্তী টার্গেট, সেখানেও কিন্তু সেনাবাহিনী যেটা আছে সেটাও বিতর্কিত। এটাও এখন এই মুহূর্তে সেখানকার যে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির, উনি কিন্তু ওয়াশিংটনে আছেন রাইট অ্যাট দিস মোমেন্ট। তো এই সব কিছু মিলে ইরান সবসময় কিন্তু একটা চাপের মধ্যে থাকে, তারা জানে যে কোনো সময় যে কোনো কিছু যে হতে পারে, এই প্রিপারেশনটা তাদের থাকে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আপনি যে জিনিসটা ইঙ্গিত করেছেন যে এখানে সরাসরি কিছু ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, এবং ইসরায়েল আমরা জানি যে সারা বিশ্বে তারা গোয়েন্দা বৃত্তিতে এবং তারা এই যে বিভিন্ন ধরনের যে অ্যাপারেটাস তৈরি করেছে, আপনি আমার স্মার্টফোন বলেন, আমার ওয়াচ বলেন, আমার চশমা বলেন, আমার চশমার গ্লাস বলেন, বিভিন্ন ক্ষেত্রে তারা যে কত কিছু কতখানে ছড়িয়ে দিয়েছে এবং কিসের মাধ্যমে যে কোথায় কি সংবাদ পৌঁছে যাচ্ছে, এটা সম্ভবত আমাদের অনেকের ধারণারও বাইরে। এবং এটাই আমার কাছে মনে হয় যেটা হয়েছে, যে তারা এমন কিছু অ্যাপারেটাস সেখানে বিভিন্ন মানুষের মাধ্যমে হোক, যন্ত্রের মাধ্যমে হোক, স্যাটেলাইটের মাধ্যমে হোক, বা কোনো না কোনোভাবে সেখানে পৌঁছিয়েছে। তারা ঠিক বুঝতে পেরেছিল দিস ইজ দ্য টাইম এবং দিস ইজ দ্য প্লেস, এই সময় ঠিক এই জায়গাতে আমার হিট করতে হবে, এবং হিট করলে আমি আমার যেই লক্ষ্য আছে সেটা সাধন করতে পারবো। শুধু তাই নয়, আপনি দেখেন, আচ্ছা আর এর সঙ্গে প্রশ্ন সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে অনেকে বলবার চেষ্টা করছে যে এই যুদ্ধের শুরু হওয়ার পরে কিন্তু ইরানের ভিতরে কিন্তু অনেককে মোসাদের এজেন্ট হিসেবে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, প্রায় কিন্তু ঘটনাগুলো ঘটছে অসংখ্য। এইগুলো সেট আপ করে কীভাবে হচ্ছে, অর্থাৎ ইসরায়েল কীভাবে সেট আপ করছে? এটা যারা ইন্টেলিজেন্স নিয়ে ঘড়ির প্রসঙ্গ আসছে অনেকে, হ্যাঁ, যে এটা শোনা যাচ্ছে, আসলে এটা তো আসলে আমরা অথেন্টিক ইনফরমেশন ওইভাবে আমরা পাবো না বা পাওয়া সম্ভব না। যেটা শোনা যায় যে পাকিস্তানের কোনো একজন সেনা প্রধান অথবা উচ্চস্তরের সেনাবাহিনীর কোনো সদস্য একটা ঘড়ি গিফট করেছিলেন, যিনি মারা গেছেন সে তার নাম হলো জেনারেল গোলাম আলী রশিদ, যিনি কিল্ড ইন অ্যাকশন অন 13 তারিখে যিনি মারা গেছেন। তো ওনার সেই ঘড়িটা নাকি ওটার মধ্যেই কোনো একটা চিপস ছিল, যেটা একেবারে মিসাইলকে গাইডেড করে একেবারে ঠিক ওনার ওই পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আপনি দেখেন 13 তারিখে ওনার মৃত্যুর পর মেজর জেনারেল আলী সামদানিকে তার স্থলাভিষিক্ত করা হলো। আজকে 17 তারিখে আবার আলী সামদানির উপরে মিসাইল পড়েছে এবং উনি আজকে কিল্ড ইন অ্যাকশন। তো মানে কত সূক্ষ্মভাবে তারা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার ধ্বংস করার জন্য তারা ইন্টেলিজেন্স নেটওয়ার্কগুলো ডেভেলপ করেছে। এটা সমস্ত পৃথিবীর জন্য একটা বিস্ময়, এবং আমার মনে হয় এখান থেকে যারা সামরিক ভবিষ্যতে যুদ্ধ পরিকল্পনা করবেন এবং যারা আর্মস, আর্মামেন্টস বা ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, তারপরে সাইবার সিকিউরিটি, এগুলো নিয়ে যারা কাজ করবেন তাদের মানে একটা আই ওপেনার এই অ্যাটাকটা। এটা যে পৃথিবী কোথায় চলে গেছে, বিশেষ করে আমরা যারা এখনও খালি এই কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বিশাল একটা বাজেটের অস্ত্র বিক্রি করে আসলেন সৌদি আরবে, এবং পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে তার অস্ত্রের একটা বিশাল যোগান দিচ্ছেন। কিন্তু এই অস্ত্র দিয়ে কী করবে? যদি তার
নেটওয়ার্কের মধ্যে মিসাইল এসে ঢুকে যায় এবং কোনো মেকানিজম যদি কাজ না করে, আপনি ইরানের সফিস্টিকেটেড আমরা এয়ার ডিফেন্স সিস্টেমের কথা শুনেছি, জেনেছি, তাদের বিভিন্ন ধরনের, তারা ওভার দ্য ইয়ার্স তারা তো যুদ্ধ করছে, আজকে নতুন না। সেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রথম ইরান ইরাক যুদ্ধের সময় আমাদের অফিসাররা গিয়েছিল 1980 সালে, সেই থেকে আজকে আপনি চিন্তা করেন 45 বছর। সেই ওরা তো যুদ্ধের ভিতর দিয়েই আছে, তারা মানে প্রস্তুত হয়েছে ধাপে ধাপে। তারা রাশিয়ার সাথে সম্পর্ক ডেভেলপ করেছে, ইন্ডিয়ার সাথে করেছে, রাশিয়ার সাথে করেছে, সব কিছু করে করে তারা কিন্তু একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছিল। কিন্তু এই অ্যাটাকটার মধ্যে দিয়ে একটা প্রমাণিত হলো যে এটা যে সেটার মধ্যে যে এত বড় একটা শূন্যতা, এত বড় যে একটা ফাঁক, তারা নিজেরাও হয়তো সেটা বুঝতে পারেনি। ধন্যবাদ, আবার আসবো। অথবা ডক্টর ফজল আলম রানা, আপনি বলুন যে পাকিস্তানের প্রসঙ্গটা আমরা আসি, যেটি উনি একটু উল্লেখ করবার চেষ্টা করেন। অন্যদিকে আক্রমণের প্রথম থেকে কিন্তু পাকিস্তান বলেছিল যে ইরানকে তারা সহযোগিতা করবে, প্রয়োজনে তারা নিউক্লিয়ার উইপেন চার্জ করবে, এমনও অর্থাৎ গণমাধ্যমে এসছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে ঘুরে গেছে পাকিস্তান, অর্থাৎ কোনো সারা শব্দ পাচ্ছে না। এখানে এই বিষয়টা কী? এবং তারপর বলা হচ্ছে যে পাকিস্তান এরপরে নেক্সট হচ্ছে পাকিস্তানকে আক্রমণ করা হবে বলা হচ্ছে। এই বিষয়গুলো যদি ব্যাখ্যা করেন, এই জটিল। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। কারণ হচ্ছে যে যদি এরকম হয় যে নেক্সট মানে হুজ নেক্সট, তাহলে নেক্সট হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান হয়তো সেটা বুঝেছে এবং হচ্ছে তার সেনাপ্রধান এখন ওয়াশিংটনে রয়েছে এবং তারা এটা একটা সেটেল ডাউনের চেষ্টা করছে যে যাতে তারা নেক্সট টার্গেট না হয়। আর আপনি যেটা বলছিলেন যে আপনার পাকিস্তানের এমনিতে আপনার রাজনৈতিক যে অবস্থান এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি নিয়ে, সেটি প্রথমত আমরা যেটা দেখেছি এখন কেন সেটি নয়, এই তো প্রশ্ন। যে প্রথমে আমরা দেখলাম বর্ডারও কিছু জায়গা খোলা ছিল, ইরানের কিছু মানুষ সেখানে ঢুকতে ছিল। তারপরে হচ্ছে গিয়ে যে বক্তব্যগুলো আসতেছিল অর্থাৎ রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানদের, সেখানেও আমরা দেখেছি যে এক ধরনের মুসলিম রাষ্ট্র হিসাবে ইরানের প্রতি তাদের যে এক ধরনের সহমর্মিতা সেগুলো ছিল। কিন্তু হঠাৎ করে কেন ইউটার্ন এজন্যই এটা দুই ভাগে আপনার ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে গিয়ে সে এখন তার সারভাইভ করার জন্য সে চেষ্টা করছে যে যদি যে অনুমান অর্থাৎ যেটা বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সেটা যদি সত্য হয় তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। কারণ আপনাকে একমত হতে হবে, সেটা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র হিসেবে তার যে পাওয়ার, একক পাওয়ার, কিংবা তার যারা মিত্র রাষ্ট্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্য বা অন্য যারাই রয়েছে পরাশক্তিগুলো, তো তাদের কাছে তো আসলে আপনার অন্য কোনো বলয়, সেটা পাকিস্তান হোক কিংবা ইরানের নেতৃত্বাধীন আমরা যে ছোট যে রাষ্ট্রগুলো আরব ওয়ার্ল্ডে, ধরুন আপনি এক সময়ের সিরিয়া, এখনকার প্রশাসন না, আগে যারা ছিল, সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, ইরাক বলেন, এরা তো আসলে আপনার এখানে সারভাইভ করতে পারবে না। এটা খুবই বাস্তবতা। আপনাকে এখন পাকিস্তান আরেকটা কারণ হতে পারে যে পাকিস্তানের আসলে চরিত্রটাই এরকমের। এটা কিভাবে, আমার কাছে যেটা মনে হয় যে হুমায়ুন আজাদের একটা কথা আছে যে পাকিস্তানিদেরকে আমি বিশ্বাস করি না যদি তারা গোলাপ নিয়েও আসে। এর কারণটা হচ্ছেই যে যখন তারা প্রথম এই কথাটা বলছে যে তারা ইরানের পক্ষে দাঁড়াবে কিংবা ইরানের পাশে থাকবে, তার বর্ডার ওপেন করা হবে, অর্থাৎ তার মানে কি আপনি একটা সেফ জোন তৈরি করবেন যুদ্ধ পরিস্থিতির সময়। এবং খুব স্বাভাবিকভাবে সেটাই কিন্তু হওয়ার কথা। অর্থাৎ একটা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আরেকটা রাষ্ট্রের কিন্তু যখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু এটা আমরা যুগে যুগে কালে কালে আপনি পৃথিবীর বহু রাষ্ট্রে এটা দেখবেন যে বিভিন্ন সময়, খোদ মধ্যপ্রাচ্যে এই ইতিহাস আছে, এমনকি এই মুহূর্তেও রয়েছে, প্যালেস্টাইনেও রয়েছে। কিন্তু এই সব জায়গায় কখনো কখনো আমরা যে ব্যতিক্রমগুলো দেখি তার মধ্যে আপনি ধরে নিতে পারেন পাকিস্তান একটি। এর বাইরে আসলে আমার মনে হয় যে পাকিস্তানের আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ এই দুটোই, একটা হচ্ছে গিয়ে তার জাতিগতভাবে যেটা বললাম, আর একটা হতে পারে যে তার সে সারভাইভ করতে চাচ্ছে। কারণ তাদের কাছেও যে আপনার ট্রাপ কেনা, অর্থাৎ ইরানকে অনুপ্রাণিত করলো যে আমরা তোমাদের সহযোগিতা করবো, পিছন থেকে সরে গেলে যুদ্ধটা হলো, এরকম যুদ্ধে নিশ্চয়ই এটা একটা সাইকোলজি। তো আপনি যেটা বলছেন ট্রাপের থেকেও বড় কথা হচ্ছে যে আপনি যখন জানবেন যে একটা যুদ্ধ পরিস্থিতির সময় যে কে কে হচ্ছে আমার মিত্র, তো হঠাৎ করে যদি দেখেন যে আপনি যার উপরে ভরসা করেছেন আপনার প্রতিবেশী রাষ্ট্র, সে আপনার থেকে মুখ ঘুরিয়ে নিল, তো আপনি সাইকোলজিক্যালি হচ্ছে যে পাকিস্তান নিজে একটি দেউলিয়া রাষ্ট্র, সেখানে কিভাবে ইরানকে হেল্প করবে, এই বিষয়টি কিভাবে আসছে? এটা একটা অন্যভাবে বলা যায়। যেমন কিভাবে বলা যায়, এটা হচ্ছে গিয়ে ধরেন মূলত তো কথা হচ্ছে আমাদের যুদ্ধ নিয়ে, ওয়ার নিয়ে। তো ওয়ার ইটসেলফ ইজ এ সায়েন্স, অ্যান্ড দিস সায়েন্স ইজ অ্যাকচুয়ালি এ সায়েন্স অফ ডিস্ট্রাকশন আপনি বলতে পারেন। তো পাকিস্তান এখানে যেটা করতে পারবে সেটা হচ্ছে একটাই করতে পারবে, যেহেতু তার নিউক্লিয়ার উইপন রয়েছে, তো সে যেটা করতে পারবে যে যখন তার
পিঠ দেয়ালে ঠেকে যাবে, সে তো তার সেই অস্ত্র ব্যবহার করতে পারবে। ঠিক সেই জায়গা থেকে আপনি যতটাই ভাবেন যে পাকিস্তান সমরাস্ত্রে কিংবা যুদ্ধের ময়দানে কিছুই না, তা কিন্তু না। অর্থাৎ আপনি তার যখন প্রয়োজন হবে, ধরেন তার নিজের সার্ভাইভ করার জন্য, সেটা তো নিজের বিষয়, অন্যের বিষয় যে বললাম যে আপনি তাকে হোপ দেখালেন, এবং যে রাষ্ট্রকে দেখালেন তারা হয়তো, আমার ধারণা, তবে ইরানের যে ইতিহাস কিংবা ঐতিহ্য, তারা যেতে এতে খুব আসন্নিত হয়েছে তা নয়, তবে আমার মনে হয় যে আমরা যারা আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ, আমরা খুব আসন্নিত হয়েছি, কিংবা আমরা এটা নিয়ে ভাবতেছি। যেমনটা আমাদের যে সোর্সগুলো রয়েছে, অর্থাৎ ওপেন যে সোর্সগুলো থেকে আমরা প্রতিদিন যুদ্ধের যে খবরগুলো নিচ্ছি, অর্থাৎ আমরা দেখছি যে প্রতিনিয়ত মানে বাংলাদেশের পত্রপত্রিকা কিংবা আমাদের উপমহাদেশের পত্রপত্রিকা এমনটাই নিউজ কভার করতেছে যে ইরান ভালো পারফর্ম করতেছে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত করতেছে মিসাইল, তাদের এই শক্তিশালী আয়রন ডোম ভেদ করে গিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ভেদ, এবং এর মধ্যে এক ধরনের আমরা মানে আনন্দ খুঁজতেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যুদ্ধ কোনো আনন্দের বিষয় না। হ্যাঁ, যুদ্ধ কোনো আনন্দের বিষয় না। সেটা আপনার ইসরায়েলের জন্য যেরকমের হোক, প্যালেস্টাইনের জন্য যেরকম হোক, কিংবা সেটা ইরানের জন্য যেরকম, যুদ্ধ তো কোনো আনন্দদায়ক বিষয় হতে পারে না। এবং যেখানে নিরীহ মানুষ, একজন মানুষ মারা যাক, আর হচ্ছে আপনি যেরকমের স্ট্যাটিস্টিক দিচ্ছিলেন যে 224 জন এক রাষ্ট্রের মারা গেছে, আর এক রাষ্ট্রের 24 জন মারা গেছে, এখানে যারা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ, তাদের অপরাধ কি? আর যুদ্ধে তো কখনো হচ্ছে গিয়ে সাধারণ মানুষের জেতারও কিছু নেই, হারারও কিছু নেই। যুদ্ধে জিতে সরকার, হারেও সরকার। তো এখানে যারা সাধারণ মানুষ, যাদের নিয়ে আমরা কথা বলতেছি, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যুদ্ধের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট তো ধরেন পাকিস্তান, এখন যেটা আপনি যে প্রশ্ন করছিলেন যে তাইলে পাকিস্তান হোপ দিল, কিংবা পাকিস্তান ইউটার্ন নিল, কিংবা সে পাকিস্তান সার্ভাইভ করার জন্য এটা করতেছে, অথবা পাকিস্তানের এমন কি আছে যে সে এই মুহূর্তে তার অর্থনৈতিক অবস্থা, কিংবা তার রাষ্ট্রের যে পলিটিক্যাল স্ট্রাকচার, কিংবা হচ্ছে গিয়ে রাষ্ট্র হিসেবে তার অর্থনৈতিক যে অবস্থা, সেই জায়গায় সে কতটা ক্যাপাবল, বিষয় তো সেটা না। বিষয় হচ্ছে যে যখন আপনি যুদ্ধ অবধারিত হবে, তখন তো তাকে সার্ভাইভ করতে হবে, সে যত ছোট রাষ্ট্রই হোক না কেন, কিংবা সুপার পাওয়ারই হোক না কেন, তো সেই চেষ্টা সে করবে। ঠিক তেমনি আমার কাছে যেটা মনে হয় যে পুরো এই ব্যবস্থাটার মধ্যে, অর্থাৎ এখন মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, এই পরিস্থিতিতে আপনার মূল বিষয়টা হচ্ছে গিয়ে আমি যেটা শুরুতে বলছিলাম যে এটা একটা আর্টিফিশিয়াল স্টেট, এবং এটা এখন এই যুদ্ধ শুরু হয়েছে, তখন কেন হয়নি, ভবিষ্যতে কবে হবে, এটা আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি একটা আর্টিফিশিয়াল স্টেট এখানে এস্টাবলিশ করবেন, এবং সিন্স 1948 এই অকুপে কিন্তু আপনি করতেছেন, একটু একটু করে আপনার অ্যানেক্সেশন কিন্তু হচ্ছে, এবং আপনি তার পাশে ধরুন লেবানন, সিরিয়া, জর্ডান, তারপরে হচ্ছে গিয়ে খুব সম্ভবত মিশর, এই 4টি রাষ্ট্রের মানচিত্র থেকে আপনি কেটে কেটে নিয়ে আপনি একটি রাষ্ট্র বানাচ্ছেন, এবং এটাকে নাম দিয়েছেন আপনি এখন ইসরায়েল, এবং ভবিষ্যতে আপনি এটাকে বলবেন গ্রেটার ইসরায়েল। এবং এইটাকে এস্টাবলিশ করার জন্য যত রকমের আয়োজন রয়েছে, সেই আয়োজনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তারা করে চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর বিপরীতে ইরান নয়, শুধু অন্য যে কোনো রাষ্ট্রের বেলায় আপনি চিন্তা করেন, সেটা পাকিস্তান হোক, অথবা যদি এমন হতো যে ওখানে মানে নাগরিক হিসাবে আপনি আমি ওই মধ্যপ্রাচ্যের নাগরিক বা কোনো দেশের নাগরিক, তো তাহলে আপনাকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি এর বিপক্ষে বা অপোনেন্ট হিসাবে আপনি প্রতিঘাত করার জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন। আপনার তো কোনো ব্যবস্থা নেই। আপনি বাগাড়ম্বর করা ছাড়া, আপনি কথার ফুলঝুরি ছাড়া, আপনি দেখেন যে সেই ইরাক এবং হচ্ছে গিয়ে আপনার ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধ থেকে আজকে বলতেছিলেন মেজর সাহেব যে আজকে 45 বছর কেটে গেছে, এবং আমরা কিন্তু প্রায়ই শুনি যে ইরানে যে কোনো সময় হামলা হতে পারে, এবং এটা নিয়ে সিরিজ টক হচ্ছে, এবং এই 6ষ্ঠ দফা না, এর আগেও বহুবার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে ইরান এই 45 বছরে সে কি করেছে, কিংবা সে পারেনি, অন্যান্য মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে আরব ওয়ার্ল্ডে তারা কি করেছে। ধন্যবাদ, আবার আসবো জনাব মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখান, অবসরপ্রাপ্ত। আপনি মনে যে আসলে পরিণতিটা কি হচ্ছে, আপনি কি বলবেন, বিশেষ করে যেটা? জি, আমি এই পরিণতি নিয়ে বলবো, জাস্ট আমি দুইটা কথা বলে নেই। আমার অনুপ্রিয় অফিসার শামীম কামাল যেটা বললো সেটা নিয়ে, ইসরায়েল ওয়ার্ল্ড স্ট্যান্ডিং এ ইসরায়েলের সশস্ত্র বাহিনীর ক্ষমতা হচ্ছে 15 এবং ইরান হচ্ছে 16। যদিও ইরানের সশস্ত্র বাহিনী এখন 6,20,000 এবং ইসরায়েলের মাত্র 1,70,000, এবং ইরানের রিজার্ভিস্ট আছে 4 লাখ এবং ইসরায়েল আছে 3 লাখ। বাট ইসরায়েল এক ধাপ এগিয়ে আছে বিকজ অফ টেকনোলজি, এবং তারা কিন্তু পৃথিবীতে ট্র্যাকিং এবং টার্গেটেড অ্যাসাসিনেশন এ চ্যাম্পিয়ন ইন দি ওয়ার্ল্ড। এবং আমি যেটা শুনেছি এবার যে কিছু নিউক্লিয়ার সায়েন্টিস্টকে তারা অ্যাসাসিনেট করেছে, মোসাদ যে ইসরায়েল
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, দে ইনিশিয়েটেড এন SMS। এটা সব সায়েন্টিস্টদের কাছে গেছে যে আমরা আজকে একটা মিটিং করবো, আপনারা অমুক জায়গায় আসেন, মিটিংয়ে বসেন, ওখানে ইট ওয়াজ টার্গেটেড। সো দে হ্যাভ দিস টেকনোলজি। বাট আমি এখনো মনে করি দিস ওয়ার ইজ এ কন্ট্রোল ওয়ার অ্যান্ড ইট ইজ উইদিন দি গ্রাস্প অফ USA। যেটা হতে পারে, আমার একটা প্রেডিকশন, এই সমস্যার মধ্যে ইসরায়েল মে ডিসাইড টু শিফট দেয়ার ক্যাপিটাল ফ্রম তেল আভিভ টু জেরুজালেম। দ্যাট উইল বি এ বিগ প্রোগ্রেস ফর দি জুজ টু স্ট্যাবলিশ দেয়ার স্টেট। সেকেন্ড হচ্ছে USA, আমি আশা করি এটা হবে না, মে ফলসলি ইমপ্লিকেট ইরান for targeting a US target and get involved in this war for a short period. আমি আশা করি এটা হবে না, এবং এইটাই একটা রিজন হবে why USA will get involved in this war. বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি, চাই যে এটা আর বেশি দিন দীর্ঘায়িত হবে না। যদি এখানে যুক্তরাষ্ট্র যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে রাশিয়া কিংবা চীন কিন্তু বলেই রেখেছে এখানে, তাহলে কি আঞ্চলিক বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে কিনা, যেন অনেকে আশঙ্কা করছে। এটা ওয়ার্স্ট অফ দি ওয়ার্স্ট সিচুয়েশন। আমি মনে করি না অত দূর যাবে। এখন পর্যন্ত ইরানের পাশে ওরকম শক্তভাবে কেউ দাঁড়ায় নেই। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমি সিজফায়ার চাই না, আমি সমাধান চাই সমস্যাটার, হয়তো এই সমাধানটা আসবে। এবং অ্যাট দি এন্ড অফ দি ডে, মানে ইফ ইউ আস্ক মি, অল দি পার্টিজ ইনভলভ উইল বি বেনিফিটেড। ইসরায়েল উইল স্ট্যাবলিশ দেয়ার ডমিনেন্স। অলরেডি GCC কয়েকটা দেশ, UAE, কাতার, ওমান, তারা এই যে আব্রাহাম অ্যাকর্ড আপনারা হয়তো শুনেছেন, তারা ইসরায়েলের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন একটা স্ট্যাবলিশ করতে চাচ্ছে। সুতরাং ইসরায়েল ইরানকে অ্যাটাক করার কারণে এই যে GCC দেশের সাথে ইসরায়েলেরও সখ্যতা একটু বাড়বে। এবং এই যে দ্যাট ইজ ওয়ান অফ দি রিজন আমি বলেছি শিয়া সুন্নি দ্বন্দ্ব, এটার কারণটা কি। তো আমি আশা করি সে পর্যন্ত যাবে না, বাট আলটিমেটলি ইসরায়েল উইল বি বেনিফিটেড। ইরান উইল, যদি যুদ্ধটা বন্ধ হয় এবং নেতানিয়াহু যদি সিটে টিকে যায়, দ্যাট মিনস হি উইল উইন। ইরান এখন ইরানের একটা মিসাইল 15 ম্যাক শব্দ থেকে 15 গুণ বেশি গতিতে তারা আঘাত করেছে এই আয়রন ডোমকে, এবং ভেদ করেছে। ইসরায়েলিরা কখনো ভাবতে পারি নাই যে একটা ইরানিয়ান টেকনোলজি তৈরি একটা মিসাইল ইসরায়েলের ভেতরে ঢুকতে পারবে। সো তারাও কিন্তু তাদের ডমিনেন্স স্ট্যাবলিশ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাশ্চাত্য দেশের কাছে এখন GCC দেশগুলো আরো অস্ত্রশস্ত্র কিনবে ইরানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। সো আমি মনে করি, বাট এফেক্টেড কারা হবে? বাংলাদেশ হবে এবং গরিব রাষ্ট্রগুলো, আশেপাশের রাষ্ট্রগুলো। তেলের দাম বেড়ে যাবে। ইরান যদি হরমুজটা কন্ট্রোল করে, তেল যেখানে ওখানে যেটা উৎপাদন হয় তার থেকে চলাচলটা অনেকটা ইম্পর্টেন্ট। ইরাক, সৌদি আরবে, UAE, ওমান থেকে যত তেল বের হয় সব হরমুজ প্রণালী হয়ে বের হয়। সো আমরা আশা করি এটা আর হরমুজ প্রণালীকে কি ইন্টারফারেন্স করবে কিনা ইরান, একটা পর্যায়ে করার সম্ভাবনা আছে কিনা? যদি ইফ USA গেটস ইন, ইট ডিপেন্ডস। আমি আশা করি এবং বিশ্বাস করি এটা যখন মার্কিন যুক্তরাষ্ট্র, পাশ্চাত্য দুনিয়া বুঝবে। আসলে আমার বিশ্লেষণটা হচ্ছে যে আমি বাবা হিসেবে আমার যদি 5টা সন্তান থাকে, এক সন্তান যদি আমার কথা না শুনে, তাকে একটু চড় থাপ্পড়, আরেক সন্তানকে বলবো দিতে, বড় ভাইকে, তাকে পরিবারের মধ্যে একটা। তো আমি মনে করি ইরান এবং ইসরায়েলকে নিয়ে, US এরকম 2 সন্তানকে নিয়ে তারা একটা, কারণ ইরানও রিসেন্টলি US এর কথা শুনছিল না, ইসরায়েলও শুনছিল না। US এ ট্রাম্প বলেছিল সিজ ফায়ারের কথা, তারা বারে সিজ ফায়ার ভায়োলেশন করেছে। তো এটার মাধ্যমে 2 দেশকেও একটা লেসন দিচ্ছে, একটা লেসন দিচ্ছে। পাশাপাশি ইসরায়েলেরও তাদের অবস্থানটা শক্ত হচ্ছে। বিকজ দেখেন, মাত্র 10 মিলিয়ন জুস, তাদের থেকে 6 বিলিয়ন মুসলমান বিশ্বব্যাপী। আচ্ছা, এখানে একটি প্রশ্ন করতে চাই জেনারেল মনিরুল ইসলাম, এখানে একটি প্রশ্ন করতে চাই। এই যে মুসলিম রাষ্ট্র, মুসলিম কমিউনিটি, সো-কল্ড মুসলিম জাতি, নানা রকম প্রশ্ন আসে, অর্থাৎ তারা নানা রকম ভাবে তারা একত্রিত হতে চায় এবং মুসলিম দেশগুলোর অভ্যন্তরে নিয়ে তুল কালাম কাণ্ড করে ফেলে। কিন্তু এই যে বাস্তব যে অবস্থাটা চলছে, এখানে কেন ইউনাইটেড হতে পারছে না? তার নীরব কারণটা কি? খুবই দুঃখজনক। আমি রোহিঙ্গা যখন আসে এক্সোডাসের সময়, আমি আর্ম ফোর্সেস ডিভিশনের ডিজি ইন্টেলিজেন্স ছিলাম। এই 11 লক্ষ রোহিঙ্গা আসতো, তখনও OIC কিন্তু তেমন কোনো রোল আমরা লক্ষ্য করি নাই। এখন তো লক্ষ্য করি না, যখন প্রয়োজন তখন তারা নাই। যদিও এটা ইকোনমিক একটা ফোরাম, তারপরেও আমি মনে করি মুসলিম উম্মার নিরাপত্তা এবং নিশ্চিত করার দায়িত্ব তাদের আছে। আমরা খুবই হতাশ। আমরা রাস্তাঘাটে, মসজিদে আমরা প্রতিবাদ করি, বাট মুসলিম দেশগুলো তারা তেমন কোনো শক্ত সিদ্ধান্ত, একটি দেশের অভ্যন্তরে যেমন মুসলিম উম্মার প্রসঙ্গটি ব্যাপকভাবে আসে,
কিন্তু যখন বাইরের প্রসঙ্গ আসে তখন সে মুসলিম উম্মাহ কোথায় যায়? It is the success of the Western world, I tell you. Shia Sunni divisionটা was created by the Western world. এবং আমাদের ইউনাইটেড হতে দিচ্ছে না তারাই, because they have given mullah to all the nations that I will give you this and that and don't speak out. And আমার ধারণা না হলে আমরা 6 বিলিয়ন মুসলমান, পৃথিবীর জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি আমরা মুসলমান, এই মাত্র 1,10,00,000,000 ইহুদি। তাহলে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে যেখানে ইকোনমি একটা বিষয়, সে যেখানে আদর্শ ইকোনমি বিভিন্ন জাতিরাষ্ট্র প্রসঙ্গ, সেখানে ধর্ম কি ডমিনেন্ট হতে পারে? একটা ধর্মকে, একটি জাতিকে কি জনগোষ্ঠীকে একত্রিত করতে পারে? হয়েছে এমন যেটা অনেকে বলার চেষ্টা করছে? ইহুদিদের ক্ষেত্রে তো অবশ্যই হয়েছে, যেটা আমাদের অভিজ্ঞ বক্তারা বলে গেলেন। ইউএসএ মিডিয়া, ইকোনমি, পলিটিক্স অল ইজ কন্ট্রোল বাই জুস, বাট আমরা মুসলমানরা এটা হতে পারি না। বাট আমি মনে করি আমাদের জাতীয় পরিচয়টা ইম্পর্টেন্ট, ধর্মটা ইম্পর্টেন্ট, হ্যাজ টু বি ব্যালেন্স। আওয়ার আইডেন্টিটি হ্যাজ টু বি ব্যালেন্স আইডেন্টিটি, কম্বাইনিং এভরিথিং that we are. But আমি সার্বিকভাবে আমরা মনে করি মুসলমান হিসেবে আমরা we were never united, এবং it is the success of the Western world to keep us divided, and we have failed and they have succeeded. এবং এটাতে আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং পাশাপাশি তেলের দাম বাড়বে, স্বর্ণের দাম বাড়বে, এবং আমাদের বিশাল শ্রমশক্তি ওখানে আছে, ইরানেও আছে 3,000, বাট যদিও ওরা একটু হাই ক্লাস স্কিল পারসন, তাদেরকেও রক্ষা করা আমাদের দায়িত্ব। আমার মনে হয় সরকারের এখন থেকে একটা প্রস্তুতি নেওয়া উচিত, আমাদের কন্টিজেন্সি প্ল্যানগুলো করে রাখা উচিত। হাউ উইল evacuate our people serving in that area? 60 লক্ষ, প্রায় 1 কোটি মানুষ ওখানে কর্মরত আছে, আমাদের একটা বিশাল রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে। সো আই থিঙ্ক, বাট আই হ্যাভ নট সিন মাচ রিয়াকশন। ঠিক আছে, আমরা কোনো পক্ষ নিলাম না, ইটস ওকে, যখন নেব তখন নেব, বাট আমাদের এই প্ল্যানগুলো এখন থেকে ইনিশিয়েট করা উচিত। ধন্যবাদ মেজর জেনারেল ডক্টর মনির ইসলাম। এখন আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর রাকিব আল হাসান। আপনি বলুন যে যেটি জেনারেল সাহেব বলবার চেষ্টা করুন যে অর্থাৎ আমাদের একটি প্রস্তুতি দরকার আছে। অসংখ্য বাংলাদেশের শ্রমশক্তি ওখানে কাজ করছে, তেলের দাম যদি বেড়ে যায় সেখানে প্রোডাকশন কস্ট বেড়ে একটা বড় ধরনের বিপর্যয় হতে পারে, বাংলাদেশের ইকোনমি একটা ভালনারেবল অবস্থানে আছে, সেক্ষেত্রে কি করণীয়, কি হতে পারে? আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ। আমি তার আগে একটু শিয়া সুন্নির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখুন, আসলে শিয়া সুন্নির বিভেদটা স্পষ্ট, এটা সত্য, কিন্তু দেখুন আমার কাছে যেটা মনে হয় যে ধরেন দিন শেষে শিয়া সুন্নির বাইরেও আমাদের আসলে জিও পলিটিক্যাল ক্ষেত্রে ব্যক্তি স্বার্থের বাইরে কোনো কিছু কাজ করে না, রাষ্ট্রের স্বার্থের বাইরে কোনো কাজ করে না। আমি একটু উদাহরণ আপনাকে দিই। ধরুন যখন কোভিড চলাকালীন সময়ে, ঠিক ওই টাইমটাতে যখন আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধ চলছে, নাগর্নো কারাবাখ এবং আর্মেনিয়া যুদ্ধ, সেখানে আজারবাইজানের মোস্ট মেজরিটি কিন্তু শিয়া প্রধান কান্ট্রি, তাদের 70% পিপল কিন্তু শিয়া, কিন্তু ইরান কিন্তু আজারবাইজানের পক্ষ না নিয়ে আর্মেনিয়ার পক্ষ নিয়েছিল, এবং ইসরায়েল কিন্তু আর্মেনিয়ার পক্ষ না নিয়ে সে আজারবাইজানের পক্ষ নিয়েছিল। সুতরাং এগুলো আসলে স্ট্র্যাটেজিক ব্যাপার, আসলে যার যখন যে স্ট্র্যাটেজি যেটা বেনিফিশিয়ারি সে তখন সেটাকে সমর্থন করে। আর ইরান আসলে এই মুহূর্তে আসলে ইরানের জন্য যুদ্ধটা খুবই কঠিন, কারণ হচ্ছে কি দেখুন, যেহেতু শিয়া সুন্নির একটা ডিভাইডেশন আছে অলরেডি, তাছাড়াও হচ্ছে কি ধরেন গত মিডল ইস্টের অনেক যুদ্ধেই ইরান কিন্তু প্রক্সি হিসেবে রোল প্লে করেছে। তো যার কারণ হচ্ছে কি সৌদি, ইয়েমেনের ক্ষেত্রে যদি বলেন হুদরি, তারপর হচ্ছে আপনি যদি বলেন মিশরের ক্ষেত্রে বলেন, সিরিয়ার ক্ষেত্রে বলেন, তো সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু পরীক্ষিত বন্ধু কিন্তু কম। আচ্ছা, আমি আবার আপনার প্রসঙ্গে আসি উত্তরে, সেটা হচ্ছে কি আমাদের কি করণীয় করা উচিত। দেখুন, এই যুদ্ধটি যদি আরও একটু বেশি লং লাস্টিং হয় তাহলে দেখবেন যে আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী কিন্তু সারা ওয়ার্ল্ডের 20% গ্যাস এবং তেল কিন্তু এদিক দিয়ে মানে সার্ভ হয় আর কি, হ্যাঁ, ডেলিভারি হয়। এবং দেখুন আমরা কিন্তু বাংলাদেশ এমন একটি কান্ট্রি যারা 100% জ্বালানি এবং 90% হচ্ছে কি গ্যাস নির্ভর, আমদানি নির্ভর একটি দেশ, এবং আমাদের আমদানির ক্ষেত্রগুলো হচ্ছে এতদিন পর্যন্ত ছিল আমাদের কাতার এবং ওমান, আর নতুন করে যুক্ত হচ্ছে ব্রুনাই। তো সবগুলো কিন্তু এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এই মুহূর্তে বিশ্ববাজারে যে তেলের দাম, সে তেলের দাম হচ্ছে প্রতি ব্যারেলে $80। তো ধারণা করা হচ্ছে, আজকে আমি মিডল ইস্টের রিপোর্টে দেখলাম, রয়টার্স রিপোর্টে দেখলাম যে এই যুদ্ধ যদি চলমান থাকে তাহলে হচ্ছে কি আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে তেলের দাম সেটি প্রতি ব্যারেলে $130 থেকে $150 পর্যন্ত চলে যেতে পারে। একটি কারণ। সেকেন্ড কারণ হচ্ছে কি স্বর্ণের দাম বাড়তে পারে, আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি ডলারের দাম বেড়েতে পারে। অলরেডি কিন্তু আমরা কিন্তু ডলারের বিপরীতে আমাদের টাকার যে মুদ্রার মান সেটি কিন্তু অত্যন্ত নিম্নমানের। তো সেক্ষেত্রে যদি আরও ডলারের দাম বেড়ে যায়, স্বর্ণের দাম আরও বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের মতো বাংলাদেশের তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলো খুবই ইফেক্টেড হবে। আর 4 নম্বর বিষয় হচ্ছে কি দেখুন, আমাদের কিন্তু যে শ্রমবাজার, আমাদের শ্রমবাজারটি কিন্তু 70-80% কিন্তু মিডল ইস্ট কেন্দ্রিক। হ্যাঁ, এখন এই যুদ্ধটা যদি আরেকটু বেশি প্রলং হয় এবং এই যুদ্ধের যদি কোনো কারণে যদি আঞ্চলিক একটি অস্থিতিশীল পরিস্থিতির রূপ নেয়, তখন আসলে কি মিডল ইস্টে কিন্তু আমাদের অলরেডি অনেক শ্রমিক কিন্তু বেকার, আমাদের কাতার বলেন, ওমান বলেন, বাহরাইন বলেন, দুবাই বলেন, আবুধাবি বলেন, সব জায়গায়। তো সুতরাং এই অনেক মানুষ কিন্তু আরও বেশি চাকরি হারাবে, নতুন করে কিন্তু যে আমাদের শ্রম রপ্তানি সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো
তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা বড় সংকটের জায়গায় পড়ে যেতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে ধরুন আমরা এই জিনিসগুলো আসলে কিন্তু আমাদের সরকারের অলরেডি তিনি বলেছেন যে আমাদের অনেক স্কিল্ড ওয়ার্কার বা স্কিল্ড পিপল যারা ইরানে আছে তারা কিন্তু আটকা পড়েছে। আমি আজকে নিউজ দেখলাম যে 400 বাংলাদেশি আসতে পারতেছে না তারা তেহরান থেকে, শুধুমাত্র ফ্লাইটের এই জটিলতার কারণে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদেরও, শুধু আমাদের না, এটা কিন্তু একটা ধরুন আমাদের যে রিজনাল যে কোঅপারেশন যে এই সংস্থাগুলো রয়েছে, বিমস্টেক, তারপরে ওয়াইসি বা অন্যান্য আরও যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলো মিলে আসলে এটাকে আসলে সিদ্ধান্তে একটা সমঝোতা আসা প্রয়োজন এবং পূর্বস্থিতি রাখা উচিত। কারণ হচ্ছে কি এই যুদ্ধ কোন দিকে যায় আমরা কিন্তু জানি না। যদি এখন পর্যন্ত এটা কন্ট্রোল, এবং আমরা মনে করি যে শেষ পর্যন্ত মুখ রক্ষার জন্য সেটা একমাত্র বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে কি এটাতে আসলে যেহেতু ডোনাল্ড ট্রাম্প একজন বা আমেরিকা একজন এক্সপেক্টর হিসেবে কাজ করছে, তা আমার ধারণা যে সেটা হচ্ছে কি এই যুদ্ধটাকে খুব বেশি প্রলম্বিত হতে দেবে না। আমি আপনাকে একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে দেখুন এই যুদ্ধে আসলে কি মানে ইনিশিয়েটটা 3টি কারণ হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে। সেই 3টি কারণ হচ্ছে কি দেখুন অলরেডি একজন বক্তা বলেছেন যে সেটা হচ্ছে কি দেখুন যে নেতানিয়াহু সে কিন্তু করাপশন মামলা, অনিয়মের মামলায় অভিযুক্ত এবং সামনে পার্লামেন্টও ভেঙে যেতে পারে, এবং সে কিন্তু তার দেশে এই মুহূর্তে খুবই অজনপ্রিয়, একটি কারণ। সেকেন্ড কারণ হচ্ছে কি দেখুন এই পারমাণবিক যাতে তারা যাতে পারমাণবিক সমৃদ্ধশালী দেশ না হতে পারে সেটাকে একটা বার্তা দেওয়া। আর 3 নম্বর কারণ হচ্ছে কি দেখুন এই ওদের যে ইরানে কিন্তু সরকার পরিবর্তনের একটা প্রচেষ্টা চলতেছে, এবং আপনারা যে আলোচনায় উঠে আনলেন যে ইরানের ভিতর থেকে যে নতুন করে যে গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা চালাচালির ব্যাপার, সেটা হচ্ছে কি দেখুন 1919 সালে যখন ইরানের যে তেহরান বিপ্লবের ফলে যে পূর্ববর্তী যে শাসকটি পতন হয়েছে এবং তার ছেলে, হ্যাঁ, সে কিন্তু ইউএসএ রয়েছে এবং কিন্তু সে কিন্তু বিভিন্ন মিটিং কিন্তু পার্টিসিপেট করতেছে, এবং এখানে সরকার পরিবর্তনের জন্য সে কিন্তু একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করছে। আরেকটি তথ্য আপনার সামনে এটা যোগ করতে চাই, সেটা হচ্ছে দেখুন ইরান কিন্তু আসলে একটা অটোক্রেট কান্ট্রি, এবং আমরা দেখি যে অটোক্রেট কান্ট্রিতে যদি আপনি পিপলকে অর্থনৈতিকভাবে, ইকোনমি বা ফিনান্সিয়ালভাবে আপনি ভালো রাখতে পারেন তাহলে কিন্তু তারা স্যাটিসফাই থাকে। যেমন আমরা যদি বলি সৌদির কথা বলি, আমরা যদি চীনের কথা বলি, আমরা যদি ব্রুনেইয়ের কথা বলি, আমরা যদি আরব আমিরাতের কথা বলি, কিন্তু আপনি যখন তাদেরকে ফিনান্সিয়ালি বা তাদের হিউম্যান রাইটসের ক্ষেত্রে যদি আপনি তাদেরকে ডিপ্রাইভ করেন তখন কিন্তু তারা কিন্তু অস্থির হয়ে পড়ে। তো এই মুহূর্তে কিন্তু ইরানে কিন্তু এই পরিস্থিতি রয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু মুখ রক্ষার জন্য কিন্তু আসলে শেষ মুহূর্তে একটি সমঝোতা আসা প্রয়োজন, এবং আমার বিশ্বাস যে এই যুদ্ধ খুব বেশি প্রলম্বিত নয়, একটা সমঝোতা চলে আসবে। ধন্যবাদ। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, অবসরপ্রাপ্ত আপনি বলুন যে বিষয়টা কি, বাংলাদেশের কয়েকটি প্রসঙ্গ এখানে সংযুক্ত হচ্ছে এবং অনেকে বলছে যুদ্ধের প্রলং হবে কিনা, অনেকে বলছে প্রলং হবে না, এই নানা প্রসঙ্গ আসে। প্রসঙ্গে কি বলবেন আপনি? আচ্ছা, আমার দৃষ্টিভঙ্গিতে এটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে ক্রিটিক্যাল একটা সময় আমরা পার করছি। এই যুদ্ধটা ইরানের জন্য অনিবার্য হয়ে গেছে। এখন মূলত ইরানের অস্তিত্বের জন্য যদি এখন ইউনাইটেড স্টেটস এটাকে সিরিয়াসলি ইন্টারফেয়ার না করে, তাহলে কিন্তু শুধু বিশ্ব পরিস্থিতি মানে মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বে এটার উত্তাপ ছড়াবে। এবং আমার কেন জানি মনে হচ্ছে এই যুদ্ধটা প্রলম্বিত হবে যদি ইউনাইটেড স্টেটস কোনোভাবে এখানে জড়িত হয়ে যায় প্রত্যক্ষভাবে। দেখুন, মূলত প্রবলেমটা যে যদি আমরা ধরি সেই 1916 সালের যে স্কাই স্পিকট লাইন আছে সেখান থেকেই শুরু, যেটা হাইফা থেকে আপনার কিরকুক পর্যন্ত টেনেছিল স্কাই স্পিকট, একটা চায়নাগ্রাফ পেন্সিল দিয়ে। তো উত্তরের অংশ ছিল খ্রিস্টানরা, ম্যারোনাইট খ্রিস্টান, আর দক্ষিণে ছিল আপনার মানে ফ্রান্স মানে ইংল্যান্ডের দখলে। সো তখন থেকে কিন্তু এই যে 4টা আরব ইসরায়েল যে যুদ্ধ হলো সেখানে কিন্তু এটা সুন্নি নেতৃত্ব হয়েছিল। দেখেন আপনার মিশর, তারপরে সিরিয়া, জর্ডান, এরা যুদ্ধ করেছে। তো 4টা যুদ্ধে 73 সালে ক্যাম্প ডেভিডে যখন চুক্তি হয়ে গেল তখন কিন্তু আপনার সুন্নি বিশ্ব মোটামুটি হাত তুলে দাঁড়িয়ে গেল এবং একটা সেফ কনক্লুশনে আসলো যে ইসরায়েলের সাথে কোনোদিনই পারা যাবে না, যেহেতু ইউনাইটেড স্টেটস ডিরেক্টলি এটাতে ইনভলভ করে। সিন্স দেন আপনার এটা টেক ওভার করলো শিয়া বিশ্ব নেতৃত্ব দিচ্ছিল কিন্তু আপনার আগাগোড়াই ইরান। সো এখানে এতদিন যেটা হয়েছে প্রক্সি ওয়ার যেটা হয়েছে, হিজবুল্লাহ লেবাননে হিজবুল্লাহকে দিয়ে আপনার মিশর, ইভেন সিরিয়াতে আলাইট গোত্রের ছিল বাশার আল আসাদ, তখন এখানে সুন্নি মেজরিটি হওয়া সত্ত্বেও এখান থেকে সিরিয়ার আক্রমণ করেছে এবং ইয়েমেন থেকে হুতিরা। তো সাকল্যে যে প্রক্সি ওয়ার দিয়ে মোটামুটি কিন্তু ইসরায়েলকে ব্যস্ত রেখেছিল। তো এবার যেটা করলো নেতানিয়াহুর কথা এতক্ষণ যা শুনলাম, একেবারে একটা সে চরম একটা, এই পর্যন্ত আমার মনে হয় সেই একমাত্র ইসরায়েলি প্রেসিডেন্ট যে সর্বাত্মক যুদ্ধে গিয়েছে। তার জনপ্রিয়তা কিন্তু ভালোই ছিল, কিন্তু সে একদম সর্বশান্ত করে একটাই প্রমাণ করতে চাচ্ছে যে ইট ইজ ওয়ানলি নেতানিয়াহু হু ক্যান সেভ ইসরায়েল। এটা অনেকটা ভারতের বিজেপি যেটা মানে এখন নরেন্দ্র মোদী অনুসরণ করছে। তাহলে দেখুন আস্তে আস্তে ক্রমান্বয়ে ডালপালাগুলি আগে কাটলো, হিজবুল্লাহকে ধ্বংস করে দিল,
হাসান নাসরুল্লাহ সহ তাকে হত্যা করলো। হুতিদেরকে এখন কিন্তু হিজবুল্লাহর কোনো শক্তি নাই, তাদের শক্তি 30% নেমে আসছে। এবং এই যে হুতিরা যে আক্রমণ করছে, হুতি কি করেছে, একটা মিসাইল থ্রো করেছে আর 3টা ড্রোন থ্রো করেছে। এই 3টা ড্রোন ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে ধ্বংস করেছে। এবং যেটা মিসাইল থ্রো করেছে এটা কিন্তু হেব্রনে পড়েছে, প্যালেস্টাইনে। সুতরাং আপনি এখন দেখুন যে যতগুলি প্রক্সি ছিল, হ্যান্ড ছিল, সবগুলাকে প্রথম কেটেছে। হামাসও তো অর্থাৎ দুর্বল হয়ে গেছে, হামাস যেটি প্যালেস্টাইনে। হামাস তো নাই রে ভাই। এখন ইসরায়েল এইবার যে কারণে নেতানিয়াহু চারটা কারণ আমি আমার যেটা ধারণা 4টা কারণে যুদ্ধটা করেছে গত অক্টোবরে এবং এইবার যে যুদ্ধটা করলো তার 1 নম্বর কারণ ছিল জিম্মি উদ্ধার করা। এই যে হামাস যেটা আপনার অ্যাবডাক্ট করেছিল বা তাদের কাছে ছিল বলে দাবি করা হচ্ছে। দ্বিতীয়ত হলো নেতানিয়াহু চাচ্ছে প্রবলভাবে ইউএসএ কে এই যুদ্ধে সম্পৃক্ত করা, তো সেটা মোটামুটি সে অনেকটাই সফল হয়েছে। থার্ড হলো ইরানের সাইট, পারমাণবিক সাইট আক্রমণ করা। ইতিপূর্বে দেখুন এটা মূলত যুদ্ধটা হচ্ছে ইউএস এর সাথে। এর আগে দেখুন আপনার গাদ্দাফির ক্ষেত্রে কি হলো, আপনার মাস ওয়েপন ডিস্ট্রাকশন করে আসলে গাদ্দাফি নাই হয়ে গেল। এই ইরাকে একই ঘটনা ঘটলো। এইবার যে দাবি করা হচ্ছে যে নাতানজ এলাকায় যে পারমাণবিক কেন্দ্রগুলিতে হিট করা হয়েছে, দেখুন এখানে তো কোনো ইফেক্ট পাওয়া যাচ্ছে না, অন গ্রাউন্ড কোনো ট্রেস নাই। যদি আপনার নাতানজে যদি আপনার পারমাণবিক সাইটে আঘাত করা থাকে, তাহলে এখানে যে হিট করার পরে যে আপনার ফায়ার এবং হিট হবে সেই রেডিয়েশন পাওয়া যাচ্ছে না। তো তার মানে এটা সর্বসাকুল্যে এটা খুবই সেফলি আমরা বলতে পারি যে ইরানের ওই সামর্থ্য এখনো তৈরি হয় নাই। যদিও ওয়েস্টার্ন মিডিয়া বলছে এটা ব্রেকআউট ক্যাপাবিলিটি, তারা 9টা বোমা তৈরি করতে নাথিং। তা আমার যদি আজকে ইরানের পারমাণবিক সামর্থ্য থাকতো তাহলে ইরান শুড হ্যাভ বিন লঞ্চড ইট, কিন্তু আমি মনে করি এটা নাই। এই ওসিলায় যে কোনো ভাবেই হোক না কেন, এখন দেখুন শিয়া বিশ্বের যে 15% আরব ওয়ার্ল্ডের এইটা নেতৃত্ব যেহেতু ইরান দিচ্ছে, ইরানকে ওয়ান্স ফর অল একটা পানিশমেন্ট দেওয়াটাই হচ্ছে ইসরায়েলের লক্ষ্য, এবং সেক্ষেত্রে আমেরিকাকে প্রবলভাবে পাচ্ছে। আচ্ছা জনাব শামীম করিম, একটু সাধারণ মানুষের ভিতরে একটা প্রশ্ন আছে, সাধারণ মানুষের লেম্যানদের ভিতরে প্রশ্ন আছে, সেটা যে অর্থাৎ ইসরায়েল একটি অনেকগুলো দেশের সঙ্গে, গোষ্ঠীর সঙ্গে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে গেছে, কিন্তু তারপরে ইসরায়েলকে কোনোভাবেই সম্মিলিতভাবে তাদেরকে পরাজিত করা যাচ্ছে না বা তাদেরকে একটু দমন করা যাচ্ছে না? কারণটা কি? আপনি সম্মিলিতভাবে এফোর্টটা কোথায় দেখলেন? যেমন লেবাননে হিজবুল্লাহ ছিল, এখানে হামাস ছিল, সিরিয়ার একটা গ্রুপ ছিল, এখানে ইরান আছে, এই যে যেটা বলতে চেয়েছে মানুষ। হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, সিরিয়া, ইরাকে যে আপনার শিয়া সম্প্রদায় আছে, এগুলি তো কোনো আলোচনার বিষয় হতে পারে না। এটা কোনো পয়েন্টে কোনো মানে রেশিওতে কোনো শক্তি আসে না। আজকে ইরানের পাশে দেয়ার ইজ নান, কেউই তার পাশে দাঁড়াচ্ছে না। পাকিস্তান যেটা বলছে সেটা আর কি জাস্ট এক ধরনের সান্ত্বনার কথা। নো আরব ওয়ার্ল্ড, আপনি কেন আরব ওয়ার্ল্ড কেন যাবে? আপনি দেখেন এইটা শুধুমাত্র মানে সামরিক যুদ্ধ নয়, কিন্তু ভয়ানক রকমের বাণিজ্যিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। শুধুমাত্র হরমুজ দিয়ে এখন পূর্বের আলোচনা করলেন যে 20%, আপনি হরমুজ বলেন, বাবেল মান বলেন এবং সুয়েজ বলেন, এই 3টা দিয়ে পৃথিবীর অর্ধেক জ্বালানি পাচার মানে চলাচল করছে বা এদিকে পরিবাহিত হচ্ছে। আজকে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে কাতার। $100 বিলিয়ন এলএনজি মানে রপ্তানি করে। আপনার সৌদি আরবের ইয়েমেনের আপনার 60% বাজেট হয় হরমুজে যে জ্বালানি রপ্তানি করে তা দিয়ে। এইভাবে কুয়েত, কাতার, প্রত্যেকটা দেশ কিন্তু ভীষণভাবে ডিপেন্ডেন্ট এর উপরে, এই হরমুজ প্রণালীর উপরে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ইরানের সামনে খুব একটা অপশন থাকবে না, হরমুজকে তারা ব্লকেট করবেই, বিকজ তার অস্তিত্বের সংকট। এই সংকটে যেহেতু কেউ পাশে দাঁড়াচ্ছে না। কিন্তু আপনি যে প্রশ্নটা বললেন যে বাংলাদেশের, আসলে আমরা আলোচনা শুনছিলাম এই কিছুদিন আগে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো এবং এখন যে এটা হচ্ছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নাই। আমি একজন ওয়ার স্টাডিজের ছাত্র হিসেবে মনে করি আমাদের পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর। আমাদের কি প্রস্তুতি আছে এরকম ঘটনা যদি বাংলাদেশের ক্ষেত্রে ঘটে, এই বিষয়ে কিন্তু কেউই কোনো আলোচনা আনছে না। আমাদের কি শক্তি আছে? এখনকার যুদ্ধ কিন্তু আপনার আকাশ যুদ্ধ। সে আমাদের কি আছে, আমরা কিভাবে আমরা প্রতিরোধ করব? আমরা শুধু বারবার মানুষের যুদ্ধ নিয়ে আলোচনা করব, আমাদের নিরাপত্তা কি? এখানে সবচেয়ে বড় এফেক্টেড হবে যদি আপনার হরমুজ প্রণালী ব্লকেট দেয়, তাহলে কিন্তু আপনার লোহিত সাগর দিয়ে ঘুরে আসতে হবে। সামনের মাস থেকে বাংলাদেশে প্রত্যেক লিটার জ্বালানির দাম, পেট্রোল বা অক্টেনের দাম 5 থেকে 6 টাকা করে বেড়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না। আমাদের ক্যাপাসিটি তো নাই। আমাদের যে ওয়েস্টার্ন করণীয়টা কি হবে? সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে? আমাদের করণীয় ভাই, আমাদের যে অবস্থান তাতে এখানে আলোচনা যেটা ছিল, প্রথমত নৈতিকভাবে
ইরানকে সমর্থন জানানো উচিত। কে কি বললো না বললো তাদেরকে যায় আসে না, কিন্তু আমাদের নৈতিকভাবে এটার সমর্থন জানানো উচিত ছিল। এবং আমাদের এখন ডিপ্লোম্যাটিক্যালি, মানে 5 days ওয়ার, 5 দিন হয়ে গেল ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, মুসলিম বিশ্ব বিভক্ত, সেখানে বাংলাদেশ এখনো কোনো ধরনের স্ট্যান্ড বা কোনো ধরনের ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দেয় নেই, এটা কিন্তু দুঃখজনক। সো এই দিক থেকে আমরা বাংলাদেশের এতটুকুই করার আছে। আর যেটা করতে হবে, আমাদের ওই যে রিজার্ভ ক্যাপাসিটি, মানে ক্রুড ওয়েল, এইটার সংরক্ষণের ইয়েটা বাড়াতে হবে। মাত্র 17 থেকে 20 দিনের জনতাগুলো তো একটু মনক্ষুণ্ণ হবে বাংলাদেশের, যদি প্রতিক্রিয়া দেওয়া যায়। ভাই, দেশের জন্য কথা বলে কেউ না কেউ মনক্ষুণ্ণ হবেই, কারণ আপনার এইরকম একটা বিষয় আমার তো গবেষণা করার প্রয়োজন নাই যে আমাদের কার পক্ষে থাকা উচিত। এটা তো খুব স্বাভাবিক বিষয় না একটা। এখন ভারত দেখেন, ভারত আপনার ইসরায়েলের পক্ষ নিয়েছে, যখনই নিয়েছে সাথে সাথে কংগ্রেস নেত্রী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট মোদিকে সমালোচনা করছে। তাহলে এরকম একটা ব্যাপার কেন দাঁড়াবে না? এটা দাঁড়ানো উচিত। তবে আমি মনে করি যে আমাদের আসলে সামরিক দিক থেকে প্রচন্ড শিক্ষা নেওয়া উচিত। এটা আমরা অনেক ধরনের মানে এর মধ্যে। ধন্যবাদ জেনারেল শামীম কামাল। আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমাদের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আপনি বলুন যে এর ব্যাখ্যাটা কি আছে? এই যে নানা রকম প্রসঙ্গ উঠে আসছে, বাংলাদেশে কি থাকা উচিত, কোন অবস্থানে থাকা উচিত, ইরানের সঙ্গে থাকা উচিত বল কথা বলছেন, সংকট আছে, অর্থনৈতিক সংকট, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটা দিক নির্দেশনা দেবার চেষ্টা করেন, আপনি কি বলবেন? দেখেন, আমরা একটা ছোট্ট দেশ, বিশাল জনসংখ্যা, আমাদের নিজস্ব রিসোর্স খুবই কম। আমরা আমাদের জনসংখ্যা, ম্যান পাওয়ার রপ্তানি এবং আরএনজি সেক্টর। এখন আমি যেটা মনে করি যে আপনি যদি স্টেট ইন্টারেস্টের উপরে চিন্তা করেন, তাহলে আমাদের সবসময় একটা হলো জনগণের ইচ্ছা কি সেটা বুঝে আমাদের যেমন স্টেটমেন্টটা দিতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্রের সাথে সরকারকে যেটা করতে হবে যে আমাদের বরেরও মাসি হতে হবে, কনেরও পিসি হতে হবে। কারণ আমাদের আসলে বলতে চেয়েছেন দুই নৌকায় পা দিতে হবে। দুই নৌকায় পার কথা বলছি না, আমি বলছি এটা ভারসাম্য। জি জি, মানে ডিপ্লোমেসিতে আমাদের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আনতে হবে। অ্যাজ এ মুসলিম মেজরিটি কান্ট্রি অবশ্যই আমাদের মানে নৈতিক সমর্থনটা আমরা মুসলমানদের দিব, মানে মুসলিম কান্ট্রিগুলোর পক্ষে থাকবো, যেটা আমরা শুরু থেকেই করে আসছি। বাট আমাদের যে সংবিধানে যে ফরেন পলিসির কথা বলা আছে যে ফ্রেন্ডশিপ টু অল ম্যান ইজ টু নান, এটাকেই আমাদের সামনে আনতে হবে। এবং এইটা এনে আমাদের যে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা বাড়াতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ডিপ্লোমেসিটা একটা গুগলেট করে ফেলেছে, আমি যেটা মনে করি। সেই জায়গা থেকে বাংলাদেশকে এখন একটু দক্ষতার পরিচয় দিতে হবে এবং বাংলাদেশের যে গত 1 বছরের ফরেন পলিসি, সেটার মধ্যে হয়তো একটা রিশাফল করার প্রয়োজন আছে। সেখান থেকে বেরিয়ে এসে আবার আমাদের ফ্রেন্ডশিপ টু অল ম্যান ইজ টু নান এখানেই স্থির হতে হবে। এবং আমাদের যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকেও লাগবে, আমাদের রাশিয়াকেও লাগবে, আমাদের যেমন সৌদি আরবকেও লাগবে, আবার ইরানের জন্য আমাদের মন কাঁদবে। সো এই একটা ভারসাম্যমূলক অবস্থার মধ্যে আমরা আসতে হবে। আর এই কথাটা সবসময় বাংলাদেশকে মনে রাখতে হবে যে বাংলাদেশ যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রি, আপনি দেখেন আমি জনাব আব্দুল্লাহ মামুন চৌধুরী, আপনার কাছে আমি আসবো। একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নিই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। ফোনটা কেটে গেছে, বলুন জনাব মামুন। না, আমরা যেটা বলছি যে এটা তো হলো প্র্যাকটিক্যাল উপস্থিত বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের নীতি কি হবে সেটা। কিন্তু আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ অবশ্যই একটা মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে এই যে গ্লোবাল স্ট্রাকচারের মধ্যে যে একটা সিভিলাইজেশনাল ক্ল্যাশ আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নেতানিয়াহু যে বলছেন পরবর্তীতে পাকিস্তানকে ধরা হবে, এটা কিন্তু হালকা বিষয় না, এটা তারা ধরবেই নিশ্চিত। কারণ এই মুহূর্তে আপনি দেখেন পুরো পৃথিবী ফার্স্ট ওয়ার্ল্ড এর আগে মোটামুটি ভাবে আপনি দেখেন 8ম শতক থেকে রেনেসা পর্যন্ত সময়কালে মোটামুটি মুসলমানরা কিন্তু পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে খেলাফতের মাধ্যমে। তারপর রেনেসার পর থেকে ইউরোপে যখন আপনার শিল্প বিপ্লব ঘটলো, সেই শিল্প বিপ্লবের কারণেই কিন্তু মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞান বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়ল। এই পিছিয়ে পড়ার অংশ হিসেবে কিন্তু নানান টানাপোড়েনে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে কিন্তু আপনাদের মুসলিম খিলাফতটা ধ্বংস হয়েছে। তারপরে কিন্তু খ্রিস্টিয়ান খিলাফতটা চলে এসছে। এখন এই খ্রিস্টিয়ান যে গ্লোবাল সুপিরিয়রিটি এর উপরে মাথা রেখে ইসরায়েল কিন্তু জিওনিজমের মাধ্যমে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যেটা দেখেন ইরানকে আক্রমণ করার পরে তারা কিন্তু অপারেশনটার নাম দিয়েছে রাইজিং লায়ন। তারা এই অপারেশনটার নামটা কেন রাইজিং লায়ন দিয়েছে? অর্থাৎ তারা এখন
জনসংখ্যার দিক দিয়ে পুরো পৃথিবীতে তারা কম হলেও তাদের মেধা, শক্তি এবং তাদের যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। আপনি দেখেন বাইডেন চলে গেল, ট্রাম্প আসলো, তারপরে কিন্তু ট্রাম্পের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্কের ঘাটতি ঘটেনি। কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা, এবং মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে বাংলাদেশ কিন্তু সেই ইসরায়েলের ক্যালকুলেশনের বাইরে না। তো কাজে আমরা যেহেতু ছোট কান্ট্রি, এই গ্লোবাল কনস্পিরেসি এবং সিভিলাইজেশনাল ক্ল্যাশ এবং প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এই তিনটা জিনিসকে মাথায় রেখে বাংলাদেশকে অবশ্যই একটা ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতির দিকে যেতে হবে, যাতে করে ওই বিশ্ব আমাদেরকে টার্গেট না করে। সেটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের দেশকে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হব। ধন্যবাদ। আবার আসবো অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, আপনি বলবেন, আপনার কি বলবার আছে? কিছু অবশ্যই বলবার আছে, কারণ হচ্ছে আপনার কাছে আমি আসবো। আমার একজন বক্তা বাকি আছে, মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনি বলুন। ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে আমার পূর্ববর্তী বক্তার কথাগুলো শুনছিলাম, এবং যদি সত্যি সত্যি বাংলাদেশ সেরকম একটা কিছু করতে পারতো তাহলে মনে হয় আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু বাস্তবতা হলো যে যখন গালফ ওয়ার হলো 90-91-তে, তখন সিনিয়র বুশ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার একটা ফেমাস উক্তি আছে যে আইদার ইউ আর ইন ফেভার অফ ইউএসএ অর ইউ আর এগেনস্ট দ্য ইউএসএ, দ্যার ইজ নাথিং কল্ড নিউট্রাল। বাংলাদেশের ক্ষেত্রে এখন হয় আমেরিকার পক্ষে থাকতে হবে, নাহলে আমেরিকার বিপক্ষে যেতে হবে। নিউট্রাল থাকার আসলে কোনো সুযোগ নাই, এবং এই সুযোগ যিনি খুঁজবেন তিনি মসনদে থাকতে পারবেন না, বাংলার মসনদে তার ঠাঁই হবে না, যে কোনোভাবেই হোক। বাংলার সালতানাতে থাকতে পারবে না, তাকে বাংলাদেশের ক্ষমতার থেকে তাকে যেভাবে হোক সরতে হবে, সোজা কথা। এটার মধ্যে আর কোনো ইন বিটুইন, বাট, ইফ কোনো কিছু রাখা যাবে না। এটা একেবারে সুস্পষ্টভাবে এটা আমাদের বুঝতে হবে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো যে বাংলাদেশ, আমরা যেটা বলেছি যে অবস্থানগতভাবে বাংলাদেশের একটা শক্তিও আছে, আবার একটা দুর্বলতাও আছে। যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অনেক বড়, আবার যেই ভৌগোলিক যে সীমাটা সেটা আবার ছোট। আবার এখানে আছে আবার চারিদিক থেকে একটা ভারত বেষ্টিত দেশ, আবার এদিক দিয়ে আছে মায়ানমার থেকে আমরা অলরেডি একটা প্রবলেমের মধ্যে, রোহিঙ্গাদের নিয়ে অলরেডি জড়িয়ে আছি, আবার এদিকে সমুদ্র আছে। আপনি দেখেন এই যে পাকিস্তান যে বলল যে পাকিস্তান পরবর্তী টার্গেট হবে, এই পাকিস্তানে কিন্তু চীনের একটা পোর্ট অলরেডি আছে, তাদের যে বেলুচিস্তানে। এই চীন আবার মায়ানমারও পোর্ট করেছে। সুতরাং এই একদিকে হচ্ছে যে ইউএসএ চেষ্টা করবে সেটা হলো যে কোনোভাবেই হোক এই চীনের ডমিনেন্সটা, এই পাকিস্তানের ডমিনেন্সের জন্যই কিন্তু চীন এত ইনভেস্টমেন্ট করে ওখানে পোর্ট করেছে, এবং তাদের একটা কোম্পানি সেখানে অপারেশনের জন্য অলরেডি সেখানে দিয়ে দিয়েছে, এবং সেটা নিরাপত্তার জন্য চীন অল আউট যাবে ওই জায়গাতে। তারপরে আপনি দেখেন এখানে আবার মায়ানমার করেছে এবং শ্রীলঙ্কাতে করেছে, এইভাবে একটা বেল্ট তৈরি করেছে। বাংলাদেশ এখন মোটামুটি একটা চীনের আওতার, মানে চারিদিকে চীন প্রভাবিত একটা জায়গার মাঝখানে বাংলাদেশ চলে এসছে। আবার ঠিক একই সময়ে বাংলাদেশের যে সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি যে আমরা ভারতের প্রতি আমাদের একটা ভীষণ বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ভেঙে গেছে। আবার ভারতের সাথে রাশিয়া ছিল, সেটাও ভেঙে গেছে। চীন অন্ধভাবে যখন আমাদের আগের সরকারকে সমর্থন দিয়েছিল, তাদেরকে নির্বাচনের পর কংগ্রেচুলেশন জানিয়েছিল, সেই চীনই কিন্তু আবার নতুন সরকার যখন এসছে তাদের সাথে আবার নতুন করে নতুন উদ্যোগে সম্পর্ক করার সৃষ্টি করেছে। এই যে ভাঙা গড়ার একটা পট পরিবর্তনের ভিতর দিয়ে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এর ভিতরে আসলে সবচেয়ে বেশি যেটা আমি বাংলাদেশের জন্য যেটা মনে করি সেটা হলো একটা গণতান্ত্রিক সরকার দরকার এখানে, যারা বিশ্ব যে কোনো সমস্যা মোকাবেলার সময় বলতে পারবে, নির্বাচিত সরকার যারা বলতে পারবে যে আমি জনগণের কাছে দায়বদ্ধ, আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমি ইচ্ছা করলেই আমি তোমাকে সমর্থন দিতে পারবো না, অথবা তোমার বিরুদ্ধে আমি যেতে পারবো না, আমার এখানে জনসমর্থন নিয়ে আমাকে এখানে থাকতে হবে, সুতরাং আমাকে আমার রাস্তায় থাকতে দাও, আমি এটা করবো। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে 3টা R-এর উপরে: রেমিটেন্স, রেডিমেড গার্মেন্টস আর রিইম্বার্সমেন্ট। রেমিটেন্স আপনি এখন চিন্তা করেন, জর্ডানে আমাদের কিন্তু প্রচুর গার্মেন্টস কর্মীরা আছে, আমাদের পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে আমাদের আছে। আমি 90-91-তে গালফ ওয়ারের সময় ছিলাম সৌদি আরবে, এই যে যখন কুয়েত দখল করলো ইরাক, এবং পরবর্তীতে আরও 6-12 বছর ছিলাম 2টা গালফ ওয়ারে। তেলের মূল্যের উপর কিন্তু পুরো অর্থনীতি নির্ভর করে এই মধ্যপ্রাচ্যের। তেলের দাম যখন পড়ে যায় তখন ওখানে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যায়। আবার যখন বেড়ে যায় এবং যুদ্ধ পরিস্থিতি হয় তখন নিরাপত্তাহীনতার কারণে সেখানে আবার ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায়। সুতরাং তেলের দাম যখন বেড়ে যাবে, হয়তো তাদের টাকা বাড়বে
কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো বন্ধ হয়ে যাবে, কারণ ভয়ে শ্রমিকরা সেখানে যাবে না, বিভিন্ন দেশ শ্রমিক পাঠানো বন্ধ করে দেবে। আমাদের ক্ষেত্রে সেই পদক্ষেপটা নিতে হবে এক। আর আপনি রেমিটেন্সের বাইরে আপনি যদি বলেন যে রেডিমেড গার্মেন্টস, যখন জাহাজের মধ্যে আপনার তেলের মূল্য বেড়ে যাবে, জাহাজের এক্সপোর্ট প্রাইসটা বেড়ে যাবে, এবং সবচেয়ে বড় যেটা যুদ্ধ একটা কস্টলি গেইম, যখন যুদ্ধ পড়ে তখন কিন্তু আমেরিকার মতো শক্তিশালী দেশের মধ্যেও কিন্তু অর্থনীতিতে টান পড়ে যায়। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন আমরা করি, এই যুদ্ধকে প্রলং করতে পারে কিনা? অনেকে ধারণা করছে যে দীর্ঘমেয়াদী হতে পারে, যেহেতু ইরানের অসম্ভব যারা মারা গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য ইরান হয়তো আরো প্রতিশোধ। আমার একটা স্টাডি হচ্ছে এরকম যে আমি যেটা মনে করি যে আমেরিকার ফোকাসটা আসলে এই মুহূর্তে মোর ইজ টুয়ার্ডস চায়না দেন দ্যাট অফ মিডল ইস্ট অর এই ধরনের যেই পেরিফেরিগুলো আছে। আমার মনে হয় এই যুদ্ধটা আমেরিকা চাবে খুব দ্রুত শেষ হয়ে, কারণ ওদের তো আসলে এখানে অর্জন করার খুব বেশি কিছু নাই। 22টা মিলিটারি বেজ অলরেডি সে ইরানের চারিদিকে বসিয়ে দিয়েছে। পাকিস্তানে যে সেনাবাহিনীটা আছে সেটা মানে বলা যায় যে পার্চের সেনাবাহিনী এটা, সুতরাং ইরানের চারিদিকে সে ঘিরে ফেলেছে। কিন্তু এখানে খুব বেশি কিছু দরকার নেই, খালি ওই আমেরিকার যেটা লিমিটেড। আপনি বলতে চাইছেন যে একটা যুদ্ধ প্রলং করবে এখানে করবে না, কারণ হচ্ছে যে তার ফোকাসটা এখন কিন্তু চায়নার দিকে দিতে হবে। ধন্যবাদ। সুতরাং এখান থেকে সেই ফোকাস ওই দিকে নিয়ে। ডক্টর ফজলুল হালিম রানা, আপনি কি বলবেন যে সমাধান কোন পথে বা কি হতে পারে, যৌক্তিক জায়গায় কিভাবে যাবে বাংলাদেশ কিংবা এই পরিস্থিতিটা? বাংলাদেশের ব্যাপারে আমার আসলে আপনার ওই প্রথম প্রশ্নে বলতে হয় যে আমার নিজের অবস্থান নাই, কাজেই বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি পাকিস্তানের অবস্থান কি এটা নিয়ে আপনার ভাবার কোনো কারণ নেই, কারণ আপনার নিজের রাষ্ট্রেরই আসলে পলিটিক্যাল কোনো স্ট্যান্ড নেই এই মুহূর্তে। আপনি পক্ষে না বিপক্ষে, ইভেন আপনি কি মৌন সেটাও আমরা বুঝতে পারছি না, অর্থাৎ জনগণ বুঝতেছে না। কারণ আপনি কিছুদিন আগে প্যালেস্টাইনের জন্য যেটা বললাম যে আপনি বিশাল জমায়েত করলেন, তৌহিদি জনতা করলেন, রাজধানীতে বেশ কয়েকবার জমায়েত হলো, কিন্তু সেই প্যালেস্টাইনে যা কিছু হচ্ছে তার পিছনে মূল ক্রীড়ানক হচ্ছে ইরান। যা আপনি হামাস বলেন, এই হুতিস বলেন, কিংবা অন্য যারাই এখানে প্রক্সি ওয়ারে লিপ্ত রয়েছে, তো সেখানে এখন মূল যে ক্রীড়ানক তার বেলায় তো আপনি নড়ছেন না, আপনি কোনো সহমর্মিতা জানাচ্ছেন না। এটা গেল একটা বিষয়। বাট বাংলাদেশের বেলায় যেটা শঙ্কার ব্যাপার সেটা হচ্ছে কি, আপনি কয়েকটা পার্ট তো এর মধ্যে সবচেয়ে বড় যেটা আপনার প্রাউডের জায়গা সেটা হচ্ছে আপনার রেমিটেন্স, আপনার অর্থাৎ ম্যান পাওয়ার, আপনার এক্সপোর্ট করি যারা আমাদের যে শ্রমিক ভাইরা আছে, এবং এখন একটা বিগ পোর্শন বোনরাও রয়েছে, এবং এইটা হচ্ছে উইদিন দ্য আপনার মিডল ইস্ট, এটা অ্যামাউন্ট অনেক হিউজ বলতে পারি আমরা, মোর দ্যান 70 লাখ। কাজেই এই মানুষগুলো বেকার হবে, স্থানান্তরিত হবে, এবং হচ্ছে সেফটি সিকিউরিটির জন্য অনেকে ব্যাক করবে, অর্থাৎ আপনার রেমিটেন্সে একটা ধস নামবে, আপনার রিজার্ভ কমে যাবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে কি, একটু আগে বলছিলেন আমাদের সম্মানিত আলোচক যে আপনার রেমিটেন্সের পরে সবচেয়ে বড় জায়গা তো আপনার হচ্ছে গার্মেন্টস, কিংবা আপনি মধ্যপ্রাচ্যে কৃষিজাত পণ্য এক্সপোর্ট করেন, এই গার্মেন্টস বলেন, কৃষিজাত পণ্য বলেন, এই যা কিছু আপনি করছেন, এই কল কারখানা ইন্ডাস্ট্রি, এগুলো চালার জন্য আপনার এনার্জির উপরে নির্ভর করতে হয়, গ্যাসের উপরে, আপনার অয়েলের উপরে নির্ভর করতে হয়। তো এই প্রোডাকশন কস্ট তো বেড়ে যাবে, আপনি তো এটা সার্ভাইভ করতে পারবেন না, আপনি এটা এক্সপোর্ট করতে পারবেন না। তার মানে আপনার এই জায়গা থেকে ইনকামের যে জায়গা সেটাও শাটডাউন হবে, এটা খুব স্বাভাবিক। কাজেই এই রকমের বহু চ্যালেঞ্জ রয়েছে আপনার, এবং ইন বিটুইন দ্য কান্ট্রি অর্থাৎ ডোমেস্টিক যে পলিটিক্স সেটাও তো একটা ভালনারেবল অবস্থায় আপনি রয়েছেন। কাজেই আপনার সামনে অজস্র সংকট রয়েছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে একদম সংক্ষেপে বলতে গেলে এই পুরো ইস্যুর মূল বিষয়টা হচ্ছে যে এখন একটা স্কাই ব্যাটেল আমরা এটাকে বলতে পারি, যে এই স্কাই ব্যাটেলে নতুন করে যে ফেনোমেনন, এই ফেনোমেননে আপনার ইরান তাও যতটুকু রেসপন্স করেছে কিংবা প্রতিঘাত করেছে, অন্য কোনো রাষ্ট্র সেটা করার মতো তার ওই এফিসিয়েন্সি নেই। এটা হলো প্রথম কথা। কারণ এই যুদ্ধের সাথে কনভেনশনাল কিংবা ট্রেডিশনাল ওয়ারের বাইরে গিয়ে এই যুদ্ধের সাথে মানুষ আপনার ইউজ টু না, অর্থাৎ রাষ্ট্রগুলো ইউজ টু না, সেই জায়গায় সে ভালোই তার রেসপন্স করেছে। পাশাপাশি আর একটা ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আপনি মধ্যপ্রাচ্যে এখন যেটা চলছে, অর্থাৎ আপনি যেটা জানতে চান যে যুদ্ধ থামবে কিনা বা প্রলং হবে কিনা, কিন্তু সেটা হচ্ছে এই যে এটা একটা অস্ত্রের প্রতিযোগিতা, অস্ত্রের বাজার, আর এর সাথে যদি আপনি এক্সপেরিমেন্ট চলছে এটা বলতে চাইছেন, এই অস্ত্রের প্রতিযোগিতা ইউএসএ কিংবা পশ্চিমা বিশ্বের চলবে। পাশাপাশি এদের মূল যেটা জায়গা সেটা হচ্ছে রেজিম চেঞ্জ। আমি এটা দিয়েই কনক্লুড করব। রেজিম চেঞ্জ হচ্ছে, রেজিম চেঞ্জ এ কারণে বললাম কারণ আমি কিন্তু বলেছি আপনাকে 1906 থেকে 1979 পর্যন্ত একটা সরকার ছিল যাদেরকে তাদের সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু 1953-তে মোহাম্মদ মোসাদ্দেক নামে একজন রাজা ছিলেন ইরানে।
তাকে কিন্তু সরানো হয়েছিল। কারণ হচ্ছে তাকে কিন্তু নির্বাসনে পাঠানো হয়েছিল এবং পশ্চিমাদের কথার তিনি করেননি, যে কারণে। মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম খন্দকার অবসরপ্রাপ্ত, আপনি সংক্ষেপে বলুন যে আসলে কিভাবে পরিণতিটা কি, আমার সমাধানটা কি হতে পারে? জি, অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম আকন, অনেক ধন্যবাদ। আমিও মনে করি এটা বেশি দিন দীর্ঘায়িত হবে না। কি হতে পারে এটা সবাই আলোচনা করেছে। আমি একটু বলতে চাই যে রিসেন্টলি আমাদের নেবারহুডে একটা যুদ্ধ হয়ে গেল পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে, ইরানে হচ্ছে, ইউক্রেনে হলো। সো আমাদের এখন এটা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা কিভাবে পুনর্গঠিত করতে পারি এটা আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশ আর্মি আর্ম ফোর্সেস ইজ এ ওয়ার্ল্ড রেপুটেড আর্ম ফোর্সেস। আমরা সব প্রায় সময়ই জাতিসংঘের হাইয়েস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি থাকি। তারপরেও আমাদের দুর্বলতা আছে। আমি মনে করি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আরো উন্নত করা প্রয়োজন, আমাদের এয়ার পাওয়ারটা বাড়ানো আমাদের প্রয়োজন, আমাদের ইন্টেলিজেন্ট কাউন্টার। সো এই মানে আমাদের নেবারহুডে এই শিক্ষার আলোকে আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীকে আরো সুসংগঠিত করা প্রয়োজন, আরো আধুনিকায়ন করা প্রয়োজন। এখন বিশ্বের যুদ্ধ হয় ড্রোন ওয়ার, এয়ারফোর্স দিয়ে হয়, আমাদের এই ক্ষমতাগুলো আরো বাড়ানো প্রয়োজন। এটা ব্যয়বহুল, বাট আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সভরেনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক দি গভর্নমেন্ট, be it interim government or the political government, we have to learn from others rather than only fool learn from their own mistake. So we have to learn and we have to reorganize our armed forces আমাদের এই ঘটনার আলোকে। ধন্যবাদ। ডক্টর রাকিব আল হাসান, সংক্ষেপে বলুন। জি, আমি শেষ মুহূর্তে বলতে চাই সেটা হচ্ছে কি, আমি পূর্ববর্তী আলোচকের সাথে সুর মিলে আমি বলতে চাই এই মুহূর্তে যে ইরান যে সংকটটি চলছে, ইরান ইসরায়েল, এটা খুব বেশি স্টেবল বা লং লাস্টিং হবে না। তার পরবর্তী কিন্তু যেহেতু আরেকজন আলোচক বলেছেন যে মূল ইস্যু কিন্তু চীন, মূল ইস্যু চায়না এবং বার্মা অ্যাক্ট, এবং এই কারণে আমি মনে করি যে আরাকান নিয়ে নতুন একটা অস্থিরতা তৈরি হবে। যদি আরাকান নিয়ে অস্থিরতা তৈরি হলে বাংলাদেশের সাথে সাংঘর্ষিক মুহূর্ত তৈরি হবে, যার কারণে বাংলাদেশের সাথেও একটি যুদ্ধ পরিস্থিতি মতো অবস্থা তৈরি হবে। যার কারণে হচ্ছে কি আমাদের সামরিক বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করতে হবে, যেটা হচ্ছে কি আমরা এয়ারফোর্সে অনেক পিছিয়ে আছি মিয়ানমারের তুলনায়। এবং আমি আরেকটা আপনি রেসপন্স করবেন কেন, আপনি কেন, আমি সেখানে বলতেছি সেখানে আমাদেরকে সচেতন থাকতে হবে। আরেকজন বক্তা বলেছিলেন যে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার সাথে সুসম্পর্ক। আসলে আমি মনে করি আমাদের পররাষ্ট্রনীতিটা সবচেয়ে ফালতু নীতি। আমাদের আসলে কি এখন পোলারাইজেশনের যুগ, যেখানে হচ্ছে কি আমার সবচেয়ে বেশি স্বার্থ, সেখানে আমার যেতে হবে। আর লাস্ট 10 সেকেন্ড আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে কি দেখুন আমাদের যে আমাদের বাহিনীদের ক্ষেত্রে হচ্ছে কি তাদেরকে সুযোগ সুবিধার ক্ষেত্রে বেশি খরচ করা হয়, কিন্তু আমাদের অস্ত্র সরঞ্জামের ক্ষেত্রে বেশি খরচ করা হয় না। আমি মনে করি ওখানে বাজেট কমিয়ে এখানে আরো বেশি বাজেট প্রয়োগ করা উচিত। ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, আপনি সংক্ষেপে বলুন। অবসরপ্রাপ্ত, আপনি সংক্ষেপে বলুন। জি, আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। বাংলাদেশের ডিফেন্স ক্যাপাসিটি বাড়াতে হবে। ডিফেন্স ক্যাপাসিটি বলতে শুধুমাত্র মিলিটারি, জেনারেল মনির আকন যথাযথ বলেছেন। আমি যদি মনে করি যে আমাদের এয়ার পাওয়ার, এটাকে সিরিয়াসলি কাজ করতে হবে। আজকে যদি একটা 5th জেনারেশন এয়ারক্রাফট আমাদের একটা স্কোয়াড্রন থাকতো 6টা, যেটা মূল্য হয়তো 50,000 কোটি টাকা, তাহলে কিন্তু আপনার ওই রোহিঙ্গা পুশিনও হতো না, আর আজকে যে পুশিন হচ্ছে সেটা হচ্ছে না। একটা দেখুন, আপনার মার্ফিজ একটা ল আছে যে যুদ্ধ সবসময় পাশাপাশি ম্যাপের মধ্যে হয়, কিন্তু এখন তো টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে 1000 মাইল দূর থেকে এখন শত্রু আক্রমণ করছে। যেটাই হোক না কেন, আমাদের প্রতিবেশী, আমাদের লাইকলি থ্রেট, তাদের উপরে বিবেচনা করে আমাদের সবচেয়ে প্রথম যেটা তৈরি করতে হবে, মানে ডিফেন্স পাওয়ার বাড়াতে হবে। ডিফেন্স পাওয়ারটা মিলিটারি এবং বাণিজ্যিক, অর্থনৈতিক, এই দুইটা আমাদের অপরিহার্য হয়ে পড়েছে। এটা বাদে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো কিনা ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সংক্ষেপে বলুন। না, আমি যে বক্তব্যটা দিয়েছিলাম যে আমাদের একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি দরকার, এটা কিন্তু আমি আসলে যে জিনিসটা মিল করতে চেয়েছিলাম সেটা হলো যে আপনাকে মানে বাস্তব পরিস্থিতি বিবেচনা, আপনার অর্থনীতি, ম্যান পাওয়ার সবকিছু মিলিয়ে আপনাকে একটা বার্গেনিং অপরচুনিটি খুঁজতে হবে, সেটা রিজিওনাল অ্যাক্টরদের কাছ থেকে বা গ্লোবাল অ্যাক্টরদের কাছ থেকে। কারণ আমরা কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ডে বাস। বাংলাদেশ রাষ্ট্রটা ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যান পাওয়ার সাপ্লাই করে। কাজে অনেকে যেমন বলছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু বেড়েও যেতে পারে। কারণ যে ধরনের ডিস্ট্রাকশন হচ্ছে, এটা যখন রিকনস্ট্রাকশনে যাবে তখন কিন্তু তাদের আবার শ্রমিক সাপ্লাই দিব, রাইট? তো কাজে সেইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দরকার হলো ম্যান পাওয়ারকে স্কিলড করা, যাতে করে আমরা একটা ম্যান পাওয়ারের মাধ্যমে যে আর্ন করি, অন্যান্য কান্ট্রি কিন্তু একই ম্যান পাওয়ার দিয়ে তার চেয়ে বেশি আর্ন করে তাদের স্কিলড ম্যান পাওয়ারের কারণে। কাজে আমি যেটা বলছি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্য বলতে আমরা বলছি পোলারাইজেশন ডাইরেক্ট না করে আমাদের ইন্টারনাল ডিপ্লোমেসির মাধ্যমে কিভাবে একটা পাওয়া যায়। ধন্যবাদ।
সেটা ডক্টর নাসিরুদ্দিন আহমেদ। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে শেষ করব। 90-91-তে বাংলাদেশ থেকে আমরা যুদ্ধ করতে গেলাম, আমরা কুয়েত পুনরুদ্ধার করলাম, কিন্তু এরপর যখন পুনর্গঠন শুরু হলো তখন দেখলাম যে সব ভারতীয় শ্রমিকরা সেখানে চলে গেল, শ্রীলঙ্কারা সেখানে, যারা যুদ্ধে যায়ই নেই। ঠিক আছে, তো এখন আমি সেটাই মনে করি যে আসলে আমাদের সরকারের দূরদর্শিতা এবং সেই পরিমাণে স্টেটম্যানশিপ দরকার। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।